আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা কাচ্চারা। আজকের ক্লাসে আমরা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের লেকচার 2 অর্থাৎ এর আগেও এর উপর লেকচার নেওয়া হয়েছে একটা, সেটা তোমরা অনেকে পাওনি। এই পেজে পাবা, না পেলেও সমস্যা নেই, আমি তোমাদেরকে আবার এটা রিআপলোড করে দিব, সমস্যা নাই। সো আজকে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের লেকচার 2 নিয়ে আমরা আলোচনা করব। সো আগে আমি লাইভটা শেয়ার করে দিয়ে আসি, তারপরে আমি তোমাদের সাথে বাকি কথা বলতেছি। প্রাণীর বিভিন্নতা এবং এর আগেও এর উপর লেকচার নেওয়া। সো আমি লাইভটা একটু শেয়ার করে দিয়ে আসি, তারপর ক্লাসটি শুরু করছি ইনশাল্লাহ। তারপরে আমি তোমাদের সাথে বাকি কথা বলবো। ওকে, সো আমি তোমাদেরকে একটু বলে দেই, আমরা কিন্তু এর আগের দিন, হ্যাঁ, এর আগে তোমরা দেখলেই বুঝতে পারবা, এই যে আমরা একদম নিডারিয়া পর্ব, পরিফেরা পর্ব, হ্যাঁ, বা তার আগের কিছু অংশগুলো রয়েছে, যে অংশগুলো কিন্তু একদম খুব ডিটেইলসে আমরা আলোচনা করেছি। খুব সুন্দরভাবে প্রতিটা পৃষ্ঠা আমরা ডিটেইলসে আলোচনা করেছি। একটু পরে শুরু করো। সো দেখো, আমরা নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্য ডিটেইলসে কিন্তু আলোচনা করেছি, হ্যাঁ। সো আজকে এই অধ্যায়ের দ্বিতীয় অংশে আমরা মূলত যে পর্বটা নিয়ে আলোচনা করব, সেই পর্বটার নাম হচ্ছে প্লাটিহেলমিনথেস। ওকে, চাই। তো দেখো, আমরা আজকের এই অধ্যায়ের সেকেন্ড লেকচারে আমরা যে পর্বটা নিয়ে আলোচনা করব, সেই পর্বটার নাম হচ্ছে প্লাটিহেলমিনথেস। ওকে, সো তোমরা সবাই যারা এর আগের ক্লাসগুলো মিস করেছো, তারা আগের ক্লাসগুলো আমাদের প্রতিজ্ঞা এডুকেশনের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা প্লেলিস্ট আকারে। এইটারই আগের পার্টগুলোও পাবা, এবং বি ফর বায়োলজি তার ইউটিউব চ্যানেলে যদি তুমি যাও, তাহলে কিন্তু এই ক্লাসের আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো পাবা। এবং এই ক্লাসের আগের ক্লাসগুলো করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ ওইগুলোর সাথে এইগুলোর কানেকশন আছে। আমি যখন দেখবো এই ক্লাসে অনেক নতুন জিনিস পড়াবো, দেখবো যে আগেই পড়া হয়ে গিয়েছে, কারণ আমি শুরুতেই সুন্দর করে 81টা বৈশিষ্ট্য একবারে পড়িয়ে ফেলেছিলাম। সো এটা অবশ্যই কিন্তু পড়ে তারপরে এখানে আসতে হবে। দেখো, এখন আমরা যে পর্বটা পড়বো সেটা হচ্ছে তৃতীয় পর্ব। তো প্রাণী জগতের যে মূল পর্ব, সেই মূল পর্বের মধ্যে তৃতীয় পর্ব প্লাটিহেলমিনথেস। আচ্ছা, এখন দেখো, এই যে প্লাটিহেলমিনথেস, আমি যদি এটাকে ভাগ ভাগ করি, তাহলে দেখো এই যে এই প্লাটি কথাটা আসছে হচ্ছে প্লাটিস থেকে। প্লাটিস, দেখো প্লাটিস কথাটা আসতে প্লেটিস প্লেটিস মিল আছে না? প্লেট কেমন হয়, চ্যাপ্টা হয় না? সো এই প্লাটিস মানে হচ্ছে চ্যাপ্টা। তাহলে প্লাটিস মানে কেমন, চ্যাপ্টা। আর দেখো এর মধ্যে আছে হেলমিনথিস, এই কথাটা আসছে হেলমিন্থ থেকে। হেলমিন্থ, তোমরা যারা জানো না হেলমিন্থ মানে কি, তোমাদেরকে একটু বলে দেই। বায়োলজিতে একটা সাবজেক্টই আছে, যে সাবজেক্টের নাম হচ্ছে হেলমিনথোলজি। কি লজি? হেলমিনথোলজি। আমি একটুখানি এটা, ওকে, সো বায়োলজিতে একটা সাবজেক্টই আছে, তার নাম হচ্ছে হেলমিনথোলজি। তোমরা সবাই মনে রাখবা যে হেলমিনথোলজি, এর হেলমিন্থ মানে হচ্ছে কৃমি। তাহলে বলতো হেলমিনথোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? কৃমি নিয়ে আলোচনা করা হয়। তো আমরা সবাই কিন্তু এই কৃমিটার সাথে পরিচিত, কারণ কৃমি আমাদের দেহের মধ্যেই কিন্তু পরজীবী হিসেবে কিন্তু বাস করে। সো আলটিমেটলি এই কৃমি অনেক রকম হয়। গোল কৃমি হয়, সুতা কৃমি হয়, ফিতা কৃমি হয়, চ্যাপ্টা কৃমি হয়, হ্যাঁ। তো প্লাটিহেলমিনথিস মূলত হচ্ছে চ্যাপ্টা কৃমি। কি কৃমি বলো? চ্যাপ্টা কৃমি। এরপর আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, একটু জেনে রাখা ভালো। এবার তৃতীয় পর্ব না, তাহলে তৃতীয় পর্ব যারা হবে তারা কয় স্তরী হবে? ত্রিস্তরী। ওকে, ত্রিস্তরী। দ্বিতীয় পর্ব দ্বিস্তরী, তৃতীয় পর্ব ত্রিস্তরী। যেহেতু ত্রিস্তরীর পরে আর চতুর্থ স্তর বলে কিছু হয় না, এই জন্য তৃতীয় পর্বের পরে যারা যারা রয়েছে তারা সবাই কিন্তু ত্রিস্তরী। এই জন্য আমরা প্লাটিহেলমিনথেসকে বলতে পারি যে এরা হচ্ছে প্রাণী জগতের প্রথম ত্রিস্তরী। এরা হচ্ছে প্রাণী জগতের প্রথম ত্রিস্তরী। যেহেতু আলটিমেটলি এরপরে আর যা যা তুমি পাবা সবকিছুই কিন্তু, এরপরে তুমি যা যা তুমি পাবা সবকিছুই কিন্তু ত্রিস্তরী হবে। এই জন্য প্রাণী জগতের শেষ ত্রিস্তরী তোমরা বলতে পারো কয়টাটাকে?
আর প্রথম ত্রিস্তরী হচ্ছে এই প্লাটিহেলমিনথিস। ক্লিয়ার? আচ্ছা, তো একটু মনে রাখতে হবে, এই যে প্লাটিস মানে কি, এই প্লাটিস মানে হচ্ছে চ্যাপ্টা, আর হেলমিন্থ মানে হচ্ছে ক্রিমি। হ্যাঁ, বিজ্ঞানী মাইনট এই পর্বের নামকরণ করেছেন, এটা মনে না রাখলেও চলবে। এবং বাংলাদেশে এই প্রজাতির সংখ্যা প্রাপ্ত প্রায় 120টার মতো বাংলাদেশে প্রজাতি রয়েছে। তারপরে খেয়াল করে দেখো যে এরাই কিন্তু সরলতম বা প্রথম ত্রিস্তরী প্রাণী। ঠিক আছে, প্রথম ত্রিস্তরী প্রাণী। তারপরে আমরা সবকিছু কিছু কিছু জিনিস পড়ে আসছিলাম, তাই না? আমরা কি পড়ে আসছিলাম? এরা কোন মাত্রার? এরা টিস্যু অঙ্গ মাত্রার, এগুলো আমরা পড়ে আসছিলাম না? দেখো, 1 নাম্বার পর্ব ছিল পরিফেরা, 2 নাম্বার পর্ব ছিল নিডারিয়া, 3 নাম্বার পর্ব ছিল হচ্ছে প্লাটিহেলমিনথিস। তো প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে কোষ, তারপরটা ছিল হচ্ছে টিস্যু, তারপরটা ছিল হচ্ছে অঙ্গ। এটা কিভাবে মনে রাখছিলাম? যে আমাদের জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ, অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে হয় অঙ্গ, এবং অনেকগুলো অঙ্গ মিলে হয় তন্ত্র, এবং অনেকগুলো তন্ত্র মিলে হয় দেহ। তো খেয়াল করে দেখো, 3 নাম্বার পর্ব না প্লাটিহেলমিনথিস, এখানে অঙ্গ আছে না? প্রত্যেকটার সাথে তার আগেরটা যুক্ত করতে হয়। তাহলে অঙ্গের আগে যদি তার আগেরটা যুক্ত করে দেই, তাহলে তার মাত্রা হয়ে যাবে। ফলে তো কি তাহলে মাত্রা? টিস্যু অঙ্গ মাত্রা। তাকে ওটাই বলছে, প্লাটিহেলমিনথিস হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রা। ক্লিয়ার? এবং এরা কি কৃমি নামে পরিচিত? চ্যাপ্টা কৃমি নামে কিন্তু এরা পরিচিত। ঠিক আছে, এরা হচ্ছে চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। তাহলে এরা কি কৃমি নামে পরিচিত? এরা হচ্ছে চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলোর মধ্যে চলে যাই। দেখো, প্লাটিহেলমিনথিস পর্বের যতগুলা বৈশিষ্ট্য রয়েছে, প্লাটিহেলমিনথিস পর্বের, স্যার একটু লাইভে দেখেন তো যে নিচে কেটে যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে এগুলা? যে এটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, পাচ্ছেন না? তাহলে তো হবে না। স্যার দেখতেছি। কাটছে। তো উপরে একটু কাটতে। বুঝলাম না আজকে এমন কেন হচ্ছে। কেটে দিছো নাকি? কেটে দিচ্ছ এটা কেন? কেটে দেওয়া ঠিক করে নেই তুমি, আবার এটা কথা, এটা একটা পর্ব যদি 2টা ফাইল হয় তাহলে কেমন হবে? মোটামুটি আসছে। আচ্ছা, সো খেয়াল করে দেখো, যেটা বলছিলাম, আমাদের একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছিল, টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু আমরা একটু অপেক্ষা করছিলাম। তো দেখো, এই যে প্লাটিহেলমিনথিস পর্বের এখানে যতগুলা বৈশিষ্ট্য রয়েছে, সবগুলা বৈশিষ্ট্য কিন্তু চাইলে আমরা একটা সুন্দর টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি, এবং সেই টেকনিকটা বেশ মজার একটা টেকনিক। কি টেকনিক? খেয়াল করে দেখো। দেখো, প্লাটিহেলমিনথিস তার নামের মধ্যেই আমরা সবগুলা বৈশিষ্ট্য পাই। তো আমরা যদি একটুখানি এটাকে ছড়িয়ে ছিটিয়ে লিখি, দেখো, প্লাটি হেল মিন থেস, একটু ছড়িয়ে ছিটিয়ে লিখি, তাহলে একটা চমৎকার জিনিস তোমরা খুঁজে পাবা। সেই জিনিসটা হচ্ছে, ওর মধ্যে তোমরা ওর সবগুলা বৈশিষ্ট্য কিন্তু খুঁজে পাবা। কিভাবে? খেয়াল করে দেখো। দেখো, প্লাটিহেলমিনথিসের শুরুতে যে দেখো আছে প্লা, প দিয়ে শুরু না? প দিয়ে মনে রাখবা, এরা কিন্তু পরজীবী। তো কৃমি নর্মালি কি হয়? আমাদের দেহের মধ্যে থেকে, আমাদের দেহ থেকে খাদ্য গ্রহণ করে। পরজীবী। প দিয়ে আরো একটা জিনিস মনে রাখতে পারো, এদের মধ্যে যে টিস্যুটা থাকে, সেই টিস্যুটার নাম হচ্ছে প্যারেন কাইমা টিস্যু। প্যারেন কাইমা টিস্যু। কি টিস্যু বলো? প্যারেন কাইমা। টি দিয়ে দেখো, টি দিয়ে যেটা হয় সেটা হচ্ছে এরা ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক। সো অবাক হওয়ার কিছু নাই, তোমরা নিজেরাই এটা জানবা ট্রিপ্লোব্লাস্টিক মানে কি। তুমি যদি এটাকে ইংলিশে লেখো দেখো, তাহলে হয় কি? ট্রিপ্লোব্লাস্টিক, রাইট? সো ট্রিপ্লো, এই ট্রিপ্লোর শুরুতে দেখো ট্রাই আছে না? ট্রাই। ট্রাই মানে হচ্ছে 3। এই ব্লাস্ট মানে হচ্ছে স্তর, তাহলে ব্লাস্টিক মানে হচ্ছে স্তরই, অপরিণত স্তর।
তাহলে প্লাটিহেল মেন্থিস হচ্ছে 3 নাম্বার পর্ব, সেটা ত্রিস্তরী। সো এদের কিন্তু এপিডার্মিস, মেসোডার্মিস, এন্ডোডার্মিস তিনটাই থাকে। সো এদের কিন্তু এপিডার্মিস, মেসোডার্মিস এবং এন্ডোডার্মিস তিনটাই কিন্তু থাকবে। ওকে, হ দিয়ে দেখো, হ দিয়ে মনে রাখবা হুক বা চোষক। হুক বা চোষক, খেয়াল করো ওরা আমাদের দেহের মধ্যে বসবাস করে না। সো ওদেরকে কিন্তু আমাদের দেহের সাথে প্রতিনিয়ত লেগে থাকতে হয়, মাঝে মধ্যেই সে লেগে থাকতে হয়। ধরো কথা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে, তোমার পাতলা পায়খানা হয়েছে, কৃমি সব বের হয়ে যাবে না? এই জন্য ওই টাইমে কিন্তু ও কি করবে, ওর হুক বা চোষক দিয়ে তোমার পেটের মধ্যে কিন্তু ধরে রাখার চেষ্টা করবে। এই জন্য কিন্তু কুটুস কুটুস করে কামড়ায়, এবার কৃমি হইলে কুটকুট করে পেটের মধ্যে। আচ্ছা, ল দিয়ে প্লাটিহেল মেন্থিস কিন্তু অনেক ছোট হতে পারে। ছোট যে দশাটা থাকে ওদেরকে বলে, তাদেরকে বলে লার্ভা দশা। মনে রাখবা লার্ভা দশা কিন্তু আমরা পরিতেও পড়েছি, পরিফেরাতে কিন্তু প্যারেনকাইমুলা এবং অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা দশা ছিল। এরপরে কিন্তু আমরা নিডারিয়া পড়েছি, নিডারিয়া কিন্তু হচ্ছে প্লানুলা লার্ভা ছিল। অনেকগুলো কিন্তু লার্ভা আমরা দেখেছি। সো এরকম প্লাটিহেল মেন্থিসেও লার্ভা দশা আছে। পরীক্ষা যদি শুধু লার্ভা দশা বলে, তোমরা প্লাটিহেল মেন্থিস দিবা, আর যদি আলাদা আলাদা করে নাম ধরে ধরে বলে তখন ওইগুলা তোমরা দিয়ে দিবা। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এই ম দিয়ে দেখো কি, ম দিয়ে হচ্ছে মেসেনকাইম। ম দিয়ে দেখো মেসেনকাইম, কি কাইম বলো? মেসেনকাইম। দেখো এই যে কাইম কথাটা কিন্তু এই প্যারেনকাইমার মধ্যেও আছে। তোমরা টিস্যু পড়ছো না? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা পড়ছো না? এই কাইমা, কাইম কথার মানে একটা কি বোঝায়? একটা তরল কোনো উপাদান বোঝায়। ঠিক আছে, তরল তরল উপাদান বোঝায়। সো মেসেনকাইম কেন? দেখো এই মেসেন কথাটা আসছে মেসে, যেটা এটা আসছে মেসো থেকে। মেসো মানে মাঝে, তাহলে এদের দেহের মাঝে কিন্তু এক ধরনের নরম সফট উপাদান থাকে। আচ্ছা, এবার দেখো ন দিয়ে কি, ন দিয়ে বলো তো কৃমি কি নরম না শক্ত? অবশ্যই কৃমি নরম। এই কৃমিটা আমাদের দেহের মধ্যে থাকে না, দেহের মধ্যেই তাহলে নিষেক করে না? তাহলে বলতো কৃমির নিষেক আমাদের দেহের ভিতরে যেহেতু হয়, তাহলে ওর নিষেক কি বাহ্যিক না অভ্যন্তরীণ? এক্স্যাক্টলি অভ্যন্তরীণ। থ দিয়ে মনে রাখবা থালা। থালা, থালা মানে কি? প্লেট। প্লেট মানে কি বলতো? প্লেট কেমন? চ্যাপ্টা। তাহলে এরা কি কৃমি? চ্যাপ্টা কৃমি। দন্তস্ব দিয়ে মনে রাখবা, যেহেতু এরা আমাদের দেহের মধ্যেই থাকে, এদের আলাদা করে কোনো কি দরকার হয় না, এদের আলাদা করে কোনো সংবহন তন্ত্র দরকার হয় না, এদের সংবহন তন্ত্র নাই। আর স দিয়ে এদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এদের রেচন তন্ত্রে শিখা কোষ। বলো এদের রেচন তন্ত্রে কি কোষ থাকে? এদের রেচন তন্ত্রে যে কোষটা থাকে সেই কোষটার নাম হচ্ছে শিখা কোষ। তাহলে বলো এদের রেচন তন্ত্রে কি কোষ থাকে? এদের রেচন তন্ত্রে যে কোষটা থাকে সেই কোষটার নাম হচ্ছে শিখা কোষ। ক্লিয়ার? তাহলে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের যত বৈশিষ্ট্য আছে, সকল বৈশিষ্ট্য আমরা শিখে ফেললাম তার নামের মধ্যে দিয়েই কিন্তু, অর্থাৎ ওর নামের মধ্যেই আমরা ওর সকল বৈশিষ্ট্য কিন্তু পাইছি। তো সবাই মনে রাখবা, প্লাটিহেলমিনথিস এই যে পর্বটা, সেই পর্বটার প্রাণীদের নামটা কি? প্লাটিহেলমিনথিস। সো ওর প দিয়ে কি? প দিয়ে হচ্ছে পরজীবী। বলো প দিয়ে কি? প দিয়ে হচ্ছে পরজীবী। ক্লিয়ার? তারপর দেখো প্লাটিহেলমিনথিসের পরজীবী বাদেও পথে একটা হয়, প্যারেনকাইমা হয়। প্যারেনকাইমা হয়। টি দিয়ে কি হয়? টি দিয়ে হয় ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লো মানে 3। ট্রিপ্লো মানে কি বলো? ট্রিপ্লো মানে হচ্ছে 3। যেহেতু ট্রিপ্লো মানে 3, তাহলে ওরা ত্রিস্তরী। হ দিয়ে এদের হুক বা চোষক থাকে, লতে এদের লার্ভা দশা থাকে, মতে এদের মেসেনকাইম থাকে, মেসেনকাইম এক ধরনের টিস্যু, নতে এরা নরম এবং এদের নিষেক অভ্যন্তরীণ হয়, হতে থালা দিয়ে মনে রাখবা থালা চ্যাপ্টা, তাহলে এরা চ্যাপ্টা কৃমি। স দিয়ে এদের সংবহন তন্ত্র নেই, এবং আরেকটা স দিয়ে হচ্ছে এদের রেচনতন্ত্রে কিন্তু শিখা কোষ আছে। কি কোষ আছে বলো? শিখা কোষ আছে। এখন তুমি চিন্তা করে দেখো শিখা কোষ জিনিসটা আসলে কি? শিখা কোষ জিনিসটা আসলে কি তোমাদের নর্মালি একটু বলি। শিখা কোষ আমাদের নেফ্রনের মতো। সো আমাদের নেফ্রন যেমন বর্জ্য পদার্থগুলা দেহ থেকে বের হইতে সাহায্য করে, বর্জ্যগুলাকে রেচন বর্জ্য হিসেবে বের করে দিতে সাহায্য করে, ওদের যেহেতু নেফ্রন নাই, তো নেফ্রনের পরিবর্তে ওদের যে কোষটা থাকে সেই কোষটা হচ্ছে শিখা কোষ। ক্লিয়ার আমার কথা? চলো আমরা একটু বইয়ের মধ্যে দেখে আসি এই বৈশিষ্ট্যগুলো। দেখো আমরা একটু আগেই প্রথমেই পড়ে ফেলছি, এটা কিন্তু টিস্যু অঙ্গমাত্রার করেছি না? তৃতীয় নম্বর প্রাণী, যেটা ত্রিস্তরী। কয় স্তরী? ত্রিস্তরী। এবং আমরা প্রতিসাম্যতার ক্ষেত্রে পড়ছিলাম প্রায় সবগুলাই কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা ছিল, তাই না? তাহলে অরীয়, প্রথমটা ছিল হচ্ছে পরিফেরা অপ্রতিসাম্য, 2 নাম্বারটা ছিল অরীয় প্রতিসাম্য, বাকি সবগুলা ছিল দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, শুধু 5 নাম্বার আর 8 নাম্বার ব্যতিক্রম ছিল। তাহলে 1 নাম্বার ছিল অরীয় অপ্রতিসাম্য, মনে রাখবা অরীয়, বাকি সব দ্বি মানে দ্বিপার্শ্বীয়। তাহলে প্রথমটা ছিল অপ্রতিসাম্য, পরেরটা অরীয় প্রতিসাম্য, তারপরে সবগুলা ছিল দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, শুধুমাত্র 5 আর 8 ব্যতিক্রম ছিল। আমরা কিন্তু পড়ছি এদের দেহ কেমন হবে, এদের দেহ কিন্তু নরম হবে। ক্লিয়ার? এবং এদের যখন আমরা আবরণ পড়েছি তখন কিন্তু দেখেছিলাম এদের আবরণের নাম হচ্ছে কিউটিকল, তাই না?
প্লাটিহেলমিনথেসের আবরণ কি ছিল? কিউটিকল। যারা এই ক্লাসটা মিস করছে তারা অবশ্যই প্রথম ক্লাসটা করে দেখবা। 81টা বৈশিষ্ট্য এখানে পড়িয়ে দিয়ে ফেলেছি। এবং আমরা এটাও পড়ছিলাম যে ধরো তিনটা পর্ব, প্রথম যে তিনটা পর্ব 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার, তার মানে কি বলো, পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস, এরা সবাই, এদের দেহে কিন্তু সিলম নাই। জীববিজ্ঞানে এ বা এন থাকা মানে হচ্ছে নাই। তাহলে এরা সিল মানে কি, দেখো যে সিল, সিওইএল, এটা কোয়েল না, সিল। তাহলে যাদের সিলম থাকে তারা হচ্ছে সিলোমেট। যারা সিলম থাকে, এট মানে আছে, দেখো এই যে এট না, এই এট মানে হচ্ছে আছে, এট মানে আছে। আর সিলোমেট মানে কি, সিলম আছে। কিন্তু শুরুতেই দেখো এ আছে। জীববিজ্ঞানে এ বা এন থাকা মানে হচ্ছে নাই। সিলোমেট মানে যদি হয় সিলম আছে, তাহলে অ্যাসিলোমেট মানে সিলম নাই। তাহলে এরাও দেখো অ্যাসিলোমেট বা সিলম বিহীন। ক্লিয়ার? এদের দেহের মধ্যে একমাত্র শুধুমাত্র পরিপাক নালী থাকে, পরিপাক নালী বাদে আর কোনো অন্তস্থ গহ্বর থাকে না। কেন থাকে না? কোনো সংবহন তন্ত্র থাকবে না, কারণ ওরা একমাত্র আমরা যে খাবারটা খাই ওই খাবারটাই পরিপাক করে। কিন্তু আলটিমেটলি ওরা আমাদের দেহ থেকে সবকিছু, আমাদের দেহের সকল উপাদান ও কিন্তু গ্রহণ করে নেয়। ঠিক আছে? আমাদের দেহের সকল উপাদান ও কিন্তু কি করে নেয় বলো? ও কিন্তু গ্রহণ করে নেয়। সেটা খুবই নর্মাল একটা কথাবার্তা আর কি। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, যেটা বলছিলাম একটু আগে, বলছি না এদের কি টিস্যু থাকে? প্যারেনকাইমা থাকে, বা কখনো কখনো ভিতরে মেসো মানে ভিতরে মেসেনকাইমা থাকে, তাই না? এদের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমরা কি বলছিলাম মজার কথা, যে পোষক দেহ সংযুক্তির জন্য, পোষক দেহের সাথে লেগে থাকার জন্য, পোষক দেহ মানে আমরা যাদের দেহ থাকে, ওর কিন্তু হুক বা চোষক থাকে, থাকে না? ওদের হুক বা চোষক থাকে। এই কথাটা মনে রাখবা। কিছু প্রাণীতে প্রোগ্লোটিড থাকে, এটা একটু মনে রাখবা আর কি, প্রোগ্লোটিড থাকে। ক্লিয়ার? এরপর দেখো, এদের দেহে কোনো ধরনের সংবহন তন্ত্র বা শ্বসন তন্ত্র নাই। এদের দেহে কোনো ধরনের সংবহন তন্ত্র বা শ্বসন তন্ত্র নাই। ওদের দেহে রেচন তন্ত্রে যে কোষটা রয়েছে তার নাম হচ্ছে শিখা কোষ। শিখা মানে আগুনের শিখা, ফ্লেম। হ্যাঁ, ওটা দেখতে অনেকটা আগুনের শিখার মতো লাগে, ফ্লেম। তাহলে ওদের ফ্লেম সেল আছে। এরা কিন্তু অধিকাংশই পরজীবী, যেটা আমরা পড়ে ফেলেছি, কিছু হয়তো আছে মুক্তজীবী। এবং আরেকটা কথা মনে রাখবা, এরা নর্মালি যৌন জনন করে এবং উভলিঙ্গ হয়। উভলিঙ্গ হয় বলতে হচ্ছে ওদের একই দেহের মধ্যে কিন্তু পুংজ জনন স্ত্রী অবস্থান করে। এবং খেয়াল করে দেখো, ওদের নিষেক কিন্তু অভ্যন্তরীণ, আমরা পড়িয়েছি ওদের নিষেক হচ্ছে অভ্যন্তরীণ। এবং এদের কিন্তু অনেক ধরনের লার্ভা দশা থাকে, এই যে আমরা জানি লার্ভা দশা থাকে। এই লার্ভা দশাগুলোর নাম একটু মনে রাখবা। একটা হচ্ছে রেডিয়া। এই রেডিয়া কথাটা কোথা আসছে? রেডিয়া কথাটা রেডিয়াল থেকে আসছে। এটা অরীয় ভাবে সজ্জিত থাকে ওই লার্ভাটা, এই জন্য নাম হচ্ছে রেডিয়া। এটা হচ্ছে সার্কারিয়া। সার্কা কথাটা সার্কেল থেকে আসছে, বৃত্তাকার, যেটা বৃত্তাকার বৃত্তাকার ভাবে থাকে, ওটা হচ্ছে সার্কারিয়া। ঠিক আছে? আর রেনুর মতো যেগুলো থাকে, স্পোর মানে রেনু, এটার নাম হচ্ছে স্পোরোসিস্ট। স্পোরোসিস্ট। এবং কিছু থাকে হচ্ছে গোলাকার থলির মতো, মনে রাখবো, সিস্ট মানে থলি, সিস্ট মানে থলি, আর গোলাকার মানে সার্কাস, সার্কাস সার্কেল থেকে আসছে। তাহলে সিস্টি সার্কাস, কি সার্কাস? সিস্টি সার্কাস। এই নামগুলো মনে রাখার দরকার নেই, আমি খালি অর্থগুলো তোমাদের একটু বোঝাই দিলাম কেন এই নামগুলো আসছে, তো এগুলো একটু জাস্ট দেখার ট্রাই করবা। এরপরে আসো প্লাটিহেলমিনথেসের যে উদাহরণগুলোতে যাওয়ার আগে দেখো, এদেরকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই 4টি শ্রেণীর নাম কি তুমি মুখস্থ করবো? উত্তর হচ্ছে না, কারণ জেনে রাখো। তার মধ্যে একটা হচ্ছে টার বেলারিয়া। টার বেলারিয়া, টার বেলারিয়া। একটার নাম দেখো কি দিছে? ট্রেমাটোডা, ট্রিমাটোডা। তবে একটার নাম কি দিছে? মোনোজিনিয়া বা মোনোজিনিয়া। আর 4 নম্বরের নাম কি দিছে দেখো? চেস্টোডা। সো এই চেস্টোডা হচ্ছে ফিতা কৃমি, মোনোজিনিয়া যেটা একটা স্যালমন কৃমি, তারপরে হচ্ছে এই যে টারবেলারিয়া হচ্ছে আমরা যেটাকে আমরা বলি প্ল্যানেরিয়া, এবং ট্রিমাটোডা যেটা, এটা হচ্ছে আলটিমেটলি যকৃত কৃমি। সো এটা একটু বেশি মনে রাখার চেষ্টা করবো। ট্রিমাটোডার উদাহরণ হচ্ছে যকৃত কৃমি। এই নামগুলা মুখস্থ করার কোনো দরকার নাই, আর যেহেতু বইয়ে আছে আমরা একবার রিডিং একটু পড়ে ফেলবো। হ্যাঁ, রিডিং পড়ে ফেললে আমাদের হোপফুলি এটা মনে থাকবে। আচ্ছা, রিডিং পড়ে ফেললে আমাদের হোপফুলি এটা কি থাকবে বলো? এটা আমাদের মনে থাকবে। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো উদাহরণগুলো একটু খেয়াল করে দেখো। তো একটা হইতাছে যে হাতুড়ি মস্তক কৃমি। হাতুড়ি মস্তক মানে কি? একটা হাতুড়ির মাথায় যেমন থাকে, এটা দেখতে একটা হাতুড়ির মতো। ঠিক আছে? হাতুড়ির মস্তক কৃমি। দেখো এটা একটা আসছে যে মুক্তজীবী চ্যাপ্টা কৃমি। মুক্তজীবী চ্যাপ্টা কৃমি, এটার নাম দেখো কি আছে? ডুগেসিস টাইগ্রিনা। হ্যাঁ, টাইগ্রিনা, টাইগ্রিনা। তো এটা হচ্ছে যকৃত কৃমি, এটা একটু বেশি যকৃত কোষ, হেপাটো মানে যকৃত। দেখো ওর নামের মধ্যে হেপাটিকা আছে, দেখে চিনতে পারবা, ফ্যাসিওলা হেপাটিকা। ওর নামের মধ্যে হেপাটিকা আছে, তুমি দেখেই চিনতে পারবা। এরপরটা তোমাকে মনে রাখতে হবে মানুষের রক্তকৃমি। দেখো মানুষের বলছে না, মানুষের,
নামের মধ্যে থাকবে মানসনি, মানসনি, মানুষনি, মানুষনি। হ্যাঁ, এগুলো কিন্তু জীবনে মুখস্থ করতে হয় না, অপশন থেকে চিনতে পারলেই হলো। তো যখন পরীক্ষায় আসবে মানুষের রক্তকৃমির উদাহরণ কি, মানুষ থেকে তুমি খুঁজে পাওয়ার চেষ্টা করবে মানসনি, মানসনি। আর হেপাটো বা যকৃত, তাহলে যকৃত কৃমি বললে কি হবে, হেপাটিকা থাকবে, তাই না? দেখো কুকুরের ফিতা কৃমি, দেখো কুকুরের ফিতা কৃমি, ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, একাইনো কক্কাস বলছে না, আমার মনে হয় কুকুর কুক্কাস, দেখো কুক্কাস, যে কুকু কুকুরের ভাব আছে না, কক্কাস কুক, ঠিক আছে? দেখো শুকরের ফিতা কৃমি, যেটা ধর একটা ফিতা, আমি এইভাবে মনে রাখতাম, একটা ফিতাকে যদি তুমি টানো, টানিয়া তুমি ওকে খুলে ফেলতে পারবে না। দেখো নামের মধ্যে আছে টানিয়া সোলিয়াম, তাহলে ফিতা যখন থাকবে, ফিতাকে তুমি টানবা, ফিতা টানিয়া, তাহলে এইগুলা বেশি ইম্পর্টেন্ট। কোনটা কোনটা? এই যে যকৃত কৃমি, মানুষের রক্ত কৃমি, কুকুরের ফিতা কৃমি, আর ফিতা, সরি, কুকুরের ফিতা কৃমি, আর শুধু হচ্ছে শুকরের ফিতা কৃমি। শুকরের ফিতা কৃমি তুমি কি করবা, টানিয়া সোলিয়াম, টানিয়া সোলিয়াম। কুকুরের মধ্যে দেখো কুক্কাস, কুক্কাস কুকুর, কুক্কাস থাকবে। মানুষের মধ্যে মানসোনি থাকবে। ক্যাস্টিওলা হেপাটিকা, হেপাটো মানে যকৃত, যকৃত থাকবে তো এটা অবশ্যই। তো এইভাবে তুমি কিন্তু উদাহরণগুলো খালি একবার পড়লে তোমার ইনশাল্লাহ মনে থাকবে। তবে এরপরে আমরা যে পর্বটা পড়বো, সেই পর্বটার নাম হচ্ছে নেমাটোড। নেমাটোডা, ওটা কথা মনে রাখবা, সে কথাটা হচ্ছে, একটু আগে আমরা যে বললাম প্লাটিহেল মিনথিস, আর এখন যে আমরা পড়তেছি নেমাটোডা, নেমাটোডা 4 নাম্বার পর্ব না? তো এরাও কিন্তু আলটিমেটলি কৃমির বংশ। তো আমাদের যে প্রধান হচ্ছে তাদের কৃমির বংশ, এটা হচ্ছে 3 নাম্বার পর্ব, এটা হচ্ছে 4 নাম্বার পর্ব, অর্থাৎ প্লাটিহেল মিনথিস এবং নেমাটোডা। তুমি আমাকে বলতে পারো ভাই, এটা যদি কৃমির বংশ হয়, তাহলে প্লাটিহেল মিনথিসের মধ্যে তো প্লাটিহেল মিনথিস ছিল, হেলমিন্থ মানে কৃমি, বাট নেমাটোডার মধ্যে তো হেলমিন্থ নাই। আছে, নেমাটোডার সুন্দর যে নামটা, তার নামের মধ্যে হেলমিন্থ আছে। দেখো নেমাটোডার অপর নাম হচ্ছে নেমাথেল মিনথিস, নেমাথেল মিনথিস, কারণ ওর মধ্যেও কিন্তু আলটিমেটলি কি রয়েছে, ওর মধ্যেও কিন্তু আলটিমেটলি রয়েছে কৃমি, ওরাও কৃমির বংশ। আর এই নেমাটো কথাটা কোথেকে আসছে, বায়ো যেমন আসছে বায়োস থেকে, নেমাটো আসছে কিন্তু নেমাটোস থেকে। হ্যাঁ, নেমাটো আসছে কিন্তু নেমাটোস থেকে। এই নেমাটোস মানে হইতেছে সুতা, তাহলে আলটিমেটলি নেমাটোডা হচ্ছে সুতা কৃমি। কি কৃমি বলো? নেমাটোডা হচ্ছে সুতা কৃমি। দেখো সুতা কৃমি বা গোল কৃমি, 4টা কৃমি বাদে বাকি যে কৃমিগুলো আছে মূলত এইগুলাই হবে, তাই না? এবার আমরা ওই যে 81, একের ভিতর 81 যে ক্লাসটা করছিলাম, এই অধ্যায়ের পার্ট 1-এ, তোমরা যারা ক্লাস করেন দেখে নিবা, ওখানে আমরা দেখছিলাম না, এরা অঙ্গতন্ত্র মাত্রার গঠন সম্বলিত প্রাণী। এরাও কৃমি না? এরাও যদি কৃমি হয় তাহলে এরাও কি পরজীবী না? পরজীবী না? আর নেমাটোডাই ছিল কিন্তু একমাত্র ভ্রান্ত সিরম যুক্ত বা সিউডো সিলোমেট। তুমি বলতে পারো এগুলা আপনি বলতেছেন না কেন, কারণ এইগুলার উপর আমি আগের থেকে ক্লাস নিয়েছি। যারা এই ক্লাসটা করনি তারা এই অধ্যায়ের প্রথম ক্লাসটা অবশ্যই করে নিবা, তাহলেই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো নেমাটোডার বাকি যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোতে যাওয়ার আগে আমরা কিছু কথা মনে রাখবো। এখন নেমাটোডা লিখতে গেলে কিন্তু ন লাগে না, নেমাটোডা লিখতে গেলে কিন্তু ন লাগে। তাহলে এখানে আমরা একটা তত্ত্ব পড়বো, সেই তত্ত্বটার নাম হচ্ছে ন তত্ত্ব। মানে সবকিছু ন দিয়ে কিছু বৈশিষ্ট্য আমরা বের করার চেষ্টা করব। যেমন দেখো ন, ন, সবগুলো অনেকগুলো আমরা বৈশিষ্ট্য বের করার চেষ্টা করবো, সব কি দিয়ে হবে, ন দিয়ে হবে। যেমন নতে যেটা পড়েছি যে পর্বটা, তার নাম নেমাটোড। নতে দেখো এরা নরম, নতে দেখো এরা নলাকার। যারা নলাকার হয় তাদের এক ধরনের গঠন থাকে, তার নাম হচ্ছে নলের ভিতর নল গঠন। তাদের এক ধরনের গঠন থাকে, তার নাম হচ্ছে নলের ভিতর নল গঠন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু নলের ভিতর নল গঠন বা টিউব, উইটিনা টিউব গঠন দেখা যায় কাদের? নেমাটোডার। ওটা নলাকার। পরে ন দিয়ে দেখো এরা কিন্তু হয় নমনীয়, এরা কিন্তু হয় কি নমনীয়। আমরা সবাই জানি না নমনীয়তা মানে ইলাস্টিসিটি, তারপর তো এই নমনীয়তার জন্য দায়ী, ইলাস্টিসিটির জন্য দায়ী যে প্রোটিনটা হবে তার নাম কি? এক্স্যাক্টলি, নামের শেষে ইন থাকলে প্রোটিন হয়, তো ওর নাম হবে ইলাস্টিন। কিটিন, ইলাস্টিন। মনে রাখবা এই নিডারিয়া পর্বের প্রাণীদের একটা জিনিস দেখা যায়, তার নাম হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌন দ্বিরূপতা। এর মানে কি? খুব নর্মাল কথা, যৌন মানে সেক্স, সেক্স মানে হচ্ছে তুমি পুরুষ নাকি স্ত্রী, তোমার সেক্স মানে হচ্ছে তুমি পুরুষ না স্ত্রী। তো খেয়াল করে দেখো এই পুরুষ বা স্ত্রী এরা কিন্তু একই প্রজাতির হয়, তাই না? এরকম মানুষ, আমরা যখন মানুষরা, আমাদের মানুষের পুরুষ স্ত্রী একই প্রজাতির না? তো নেমাটোডেরও পুরুষ স্ত্রী একই প্রজাতির হবে না? দেখো ওরা একই প্রজাতির পুরুষ ও স্ত্রী হওয়ার সত্ত্বেও ওদের আকার আকৃতি গঠনে কিন্তু 2টা রূপ দেখা যায়। দ্বিরূপতা মানে কি? ভিন্নতা। দ্বিরূপতা মানে হচ্ছে ভিন্নতা। তো মানুষের ক্ষেত্রেও কিন্তু সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়, কিন্তু ওই টার্মটা আমরা ইউজ করি না, মানুষ অনেক উন্নত বলে এর সাথে আমরা এটা ইউজ করি না আর কি।
বাট মানুষের ক্ষেত্রেও দেখো, একজন পুরুষ এবং একজন স্ত্রী, এদের মধ্যে খেয়াল করে দেখো, একজন কমেন্ট করতেছে ভাইয়া ব্রাহ্মণবাড়ি অফলাইন ব্রাঞ্চ খোলেন, ইনশাল্লাহ কোনো একদিন আমরা প্রতিজ্ঞা থেকে ব্রাহ্মণবাড়ি অফলাইন ব্রাঞ্চ খুলবো। সো দেখো, একই প্রজাতির, আমরা মানুষের কথা চিন্তা করো, পুরুষ স্ত্রী হওয়া সত্ত্বেও আমাদের আকার আকৃতি গঠনে পার্থক্য থাকে না, পুরুষের আকার আকৃতি আর মেয়েদের আকার আকৃতি আলাদা হয় না। তো এদের ক্ষেত্রেও তাই। তো যৌন দ্বিরূপতা হচ্ছে সেরকম টার্ম যখন একই প্রজাতির পুরুষ ও স্ত্রীর মধ্যে আকার আকৃতি গঠনে ভিন্নতা থাকবে। ক্লিয়ার? আরেকটা কথা মনে রাখবে, ওই যে পোষক দেহের সাথে সংযুক্তির জন্য প্লাটিয়াল মিনথিসের এদের কি ছিল, হুক বা চোষক ছিল না? এদের কিন্তু ওই হুক বা চোষকটা আলাদা দেয় নাই, কারণ এরা উন্নত, যত উপরের দিকে যাবে তত উন্নত। এই জন্য ওদের যে ঠোঁটটা আছে, আমরা ঠোঁটকে সুন্দর ভাষায় কি বলি বলতো, ওষ্ঠ। আল্লাহ তাআলা ওদের ওষ্ঠকে বৈশিষ্ট্যপূর্ণ ভাবে তৈরি করেছে। কেন বৈশিষ্ট্যপূর্ণ? তুমি কি তোমার ওষ্ঠ দিয়ে, ঠোঁট দিয়ে এই দেয়ালে লেগে থাকতে পারবা না। বাট কৃমি কিন্তু ওর ওষ্ঠ দিয়ে আমাদের পেটের দেয়ালে লেগে থাকতে পারবে, অন্ত্রের দেয়ালে লেগে থাকতে পারবে। এই জন্য এটাকে বলা হয় বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ। ক্লিয়ার? আর বাকি ম্যাক্সিমাম বৈশিষ্ট্য কিন্তু, যেহেতু এরাও কৃমি, প্লাটিয়াল মিনথিস কৃমি, ওর সাথে মিল থাকবে, কারণ এরাও পরজীবী হবে, হ্যাঁ কিছুটা হয়তো মুক্তজীবী হবে, ওদেরও শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নাই, এদেরও নাই, হ্যাঁ ওদের সাথে বৈশিষ্ট্যদের ম্যাক্সিমাম মিল থাকবে, কারণ এরাও কৃমি না। তো সেগুলো আমরা বইয়ে একটু আইডেন্টিফাই করার ট্রাই করি। দেখো এরা কি নলাকার, নো ডাউট। এবং প্রতিসাম্যতার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছিলাম, প্রথমটা 1 নাম্বারটা হচ্ছে অপ্রতিসাম্য, 2 নাম্বারটা হচ্ছে অরীয় প্রতিসাম্য, 3 থেকে শুরু করে বাকি সব হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, শুধু 5 আর 8 ব্যতিক্রম। 5 8 হচ্ছে, আমি বলছিলাম তোমাদেরকে ব্যতিক্রম, বলছি না? এবং এরা কিন্তু একমাত্র সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট মানে কি? সিউডো মানে হচ্ছে ভুল বা ভ্রান্ত। এদের আসলে সিলোম নাই, বাট দেখে মনে হয় আছে, এই জন্য এটা ভুল বা ভ্রান্ত। এদের দেহ নমনীয় না। নমনীয় মানে বলতো ওদের দেহে কি থাকবে? ইলাস্টিন থাকবে না। কিন্তু পড়াইছিলাম 3 নাম্বার পর্ব হচ্ছে প্লাটিয়াল মিনথিস, 4 নাম্বার পর্ব হচ্ছে নেমাটোডা। পড়াইছিলাম না? দুইটারই আবরণ ছিল কি কি, তাহলে কিতে কি? কিউটিকল না? তাহলে এর আবরণ ছিল কিউটিকল, এর আবরণ ছিল কিউটিকল। এগুলো আমরা আগে পড়িয়েছি, যারা ক্লাস আগে করো নাই তারা অবশ্যই আগে ক্লাস করে আসবে। এবার দেখো, তোমাদেরকে বলছি কিন্তু এদের দেহে নলের ভিতর নল গঠন দেখা যায়, বা টিউব উইথিন আ টিউব গঠন দেখা যায়। এদের মুখ ছিদ্রে সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে হুক বা চোষকের পরিবর্তে। এবং দেখো, এরাও যেহেতু কৃমি, তাহলে আমাদের ওই প্লাটিহেল মিনথিসের মতো এদেরও কিন্তু শ্বসনতন্ত্র এবং সংবহন তন্ত্র অনুপস্থিত থাকবে। এবং এরা কিন্তু নর্মালি এক লিঙ্গ হয়। পার্থক্য দেখো, প্লাটিহেল মিনথিসে কিন্তু আমরা পড়ছিলাম ওরা উভলিঙ্গ হয়, আর এরা কিন্তু নর্মালি এক লিঙ্গ হয়। যেহেতু পুরুষ স্ত্রী আলাদা আলাদা করতেছি, তাহলে এক লিঙ্গ হয় না এরা। এবং এদের যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। এর মানে কি? সেক্সুয়াল ডাইমরফিজম কি জিনিস? যেটা বললাম, একই প্রজাতির পুরুষ এবং স্ত্রী সদস্য বর্ণ, আকার আকৃতি, গঠন সবকিছুতে ভিন্ন ভিন্ন হবে, পৃথক পৃথক হবে, তাই না? এদের কিন্তু 2 ধরনের লার্ভা দেখা যায়। একটা লার্ভার নাম হচ্ছে র্যাপডিটিফর্ম এবং একটা লার্ভার নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। এদের একটু মনে রাখবা। এদের যে 2 ধরনের লার্ভা দশা উপস্থিত, একটা নাম হচ্ছে র্যাপডিটিফর্ম, একটা নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। মাইক্রো মানে ক্ষুদ্র। ক্লিয়ার? একটা নাম হচ্ছে র্যাপডিটিফর্ম, একটা নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। ওকে? আচ্ছা, এটা কিন্তু ম্যাক্সিমাম সবাই পরজীবী হয়, বাট কিছু কিছু মুক্তজীবী বা জলচরও কিন্তু হতে পারে। এদের কিন্তু 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটার নাম দেখো কি দিছে, সেচারনেন্টিয়া। উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যায়, গোল কৃমি। আর নাম দিচ্ছে কি দেখো, অ্যাডেনোফোরিয়া। এটা হচ্ছে চাবুক কৃমি। জাস্ট রিডিং করে রাখবা, মুখস্থ করার দরকার নাই। এটা খুবই ইম্পর্টেন্ট। চোখ কৃমিকে আমরা বলবো লোয়া লোয়া। মনে রাখবো, এই যে অ্যাসকারিস মানেই গোল। অ্যাসকারিস কি কৃমি? অ্যাসকারিস মানে হচ্ছে গোল কৃমি। ঠিক আছে, গোল কৃমি। দেখো, হুক কৃমি আছে, তারপরে গোত্রযোগের কৃমি আছে। জাস্ট একবার রিডিং পড়ে রাখবা। ক্লিয়ার? এগুলো ম্যাক্সিমাম অ্যাডমিশনের ক্ষেত্রে বেশি আসে, রিডিং পড়ে রাখবা। গেল? এরপরে আসো, আমরা যে পর্বটায় চলে যাব, সেই পর্বটা হচ্ছে মলাস্কা। স্যার এখন তো লিমিট আছে, কত মিনিটের লিমিট? 7 মিনিট। এরপর আমরা চলে যাবো হচ্ছে মলাস্কায়। মলাস্কা পড়ার পর আমরা ব্রেক দিব। তো মলাস্কা পর্বের প্রাণী যারা আছে, এরা আমাদের খুব কমন পরিচিত প্রাণী। যেমন ধরো কি কি হতে পারে? ঝিনুক আছে, হ্যাঁ, শামুক আছে, অক্টোপাস আছে। এই নামগুলো আমরা সবাই কিন্তু সুপরিচিত। এই ঝিনুক, শামুক, অক্টোপাস এগুলো সবাই কিন্তু হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী।
এবং আরো দুইটা আছে যে দুটার নাম আমরা জানি না, কমন না, তাও লিখে দিই। একটা হচ্ছে সেপিয়া এবং একটা হচ্ছে ললিগো। তাহলে ঝিনুক, শামুক, সেপিয়া, ললিগো, অক্টোপাস এরা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। তোমরা ঝিনুক শামুক দেখলে বুঝতে পারবা ঝিনুক বা শামুকের বাইরে কিন্তু থাকে শক্ত খোলক, আর ভিতরে কিন্তু থাকে অনেক নরম। সো আমরা এইভাবে মনে রাখবো মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। মতে মলাস্কা, মতে মনোহর। তো মতে মলাস্কা, মতে কিন্তু মনোহর। হ্যাঁ, এই মতে যে মনোহর, এই ম দিয়ে কি, এই ম দিয়ে মনে রাখবা হচ্ছে ম্যান্টল থাকে এদের দেহে, এবং এই ম্যান্টল থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়। রাসায়নিক পদার্থটার নামও নামটা হচ্ছে কাইটিন, বলেছো না? তাহলে ম্যান্টল থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়, নাম হচ্ছে কাইটিন। প্রথম ক্লাসে তোমরা পড়ছিলে একের ভিতর 81টা বৈশিষ্ট্যের মধ্যে এদের আবরণের নাম কি? কাইটিন, তাই না? কাইটিন দিয়ে, ওই ম্যান্টল থেকে যে কাইটিন ক্ষরণ হয়, এরা দিয়ে এরা কি তৈরি করে বলতো? এরা খোলক তৈরি করে, তাই না? এবং এদের খোলকের কারণেই কিন্তু এদের একটা সংবহন পসিবল হয়, তার নাম হচ্ছে অর্ধমুক্ত সংবহন। এটা আমি এইভাবে মনে রাখতাম, একটা খোলকের দ্বারা এদের দেহের অর্ধেক অংশ ঢাকা থাকে না, সেটা কিন্তু পূর্ণমুক্ত সংবহন পসিবল হয় না, অর্ধমুক্ত সংবহন হয়। ক্লিয়ার? দেখো ন দিয়ে হচ্ছে নরম। তাহলে এদের বাইরে যতই শক্ত খোলক থাকুক না কেন, ভিতরে কিন্তু এরা নরম। হ দিয়ে দেখো এদের একটা গহ্বর থাকে, তার নাম হচ্ছে হিমোসিল। যারা প্রথম ক্লাসগুলো করো নাই তাদের জন্য একটু কঠিন, তাও আমি সহজে বলে দিচ্ছি। সিল মানে হচ্ছে গহ্বর, হিমো মানে হচ্ছে রক্ত। তোমরা কি জানো হিমো মানে রক্ত? রক্ত নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় এটা হিমাটোলজি। রক্ত তৈরির প্রক্রিয়া হিমাটোপোয়েসিস। রক্তের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন, হিমো মানেই রক্ত। তাহলে হিমোসিল হচ্ছে রক্ত পূর্ণ গহ্বর না? খেয়াল করে দেখো তো, সিল মানে গহ্বর, হিমো মানে রক্ত, তাহলে যে গহ্বরে রক্ত থাকে। আচ্ছা, এদের ছোট্ট একটা জিহ্বা থাকে, তার নাম হচ্ছে রেতি জিহ্বা বা র্যাডুলা। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 2018-19 সালে আসছিল, যে এদের একটা ছোট্ট, দেখবা একটা ঝিনুকের সামনে মুখের ছোট্ট জিহ্বা দেখা যায়, এই জিহ্বাটাকে বলা হয় রেতি জিহ্বা, হ্যাঁ, বা র্যাডুলা। এটা কিন্তু আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 2018-19 সাল। খুবই গুরুত্বপূর্ণ, ইজি, খুবই ইজি, জিনিসগুলো আসলে মুখস্থ করার কিছু নাই। ক্লিয়ার? আমরা নামগুলো দেখার চেষ্টা করি। তো এই যে মলাস্কা কথাটা আসছে ল্যাটিন মলাস্কাস থেকে, মানে হচ্ছে সফট বা নরম। কিভাবে নরম? অক্টোপাস নরম না? ঝিনুক বা শামুক নরম না? সবই নরম। বাংলাদেশে কিন্তু অনেক প্রজাতি পাওয়া যায়, এটা দেখো 479টা প্রজাতি পাওয়া যায়। মলাস্কা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। তাহলে প্রথম বৃহত্তম পর্ব কোনটা? প্রথম বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, আর মলাস্কা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। উদাহরণগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি, ঝিনুক, শামুক, সেপিয়া, ললিগো, অক্টোপাস বলে দিয়েছি না ইনশাল্লাহ? নেক্সট দেখো এর বাকি যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো এরা নরম, ভিতরে কি মাংসল থাকে, এবং কিন্তু অখণ্ডকিত। তুমি কি শামুককে খণ্ড করতে পারো? পারবা না। এদের সিলোম আছে, তাহলে এরা কি অ্যাসিলোমেট বা ইউসিলোমেট? অ্যাসিলোমেট কেন হবে? প্রকৃত সিলোম আছে মানে কি? ইউ মানে প্রকৃত, তাহলে এরা হচ্ছে ইউসিলোমেট। এরা কি সিলোমেট? ইউসিলোমেট। তবে এরাও কি প্রতিসাম্য? এরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আমি বলছি না যে প্রথমটা অপ্রতিসাম্য, পরেরটা অরিয়, বাকি সব দ্বিপার্শ্বীয়। 5 আর ব্যতিক্রম কেন? 5 নাম্বার। এই দেখো মলাস্কা কিন্তু 5 নাম্বার। ব্যতিক্রম কেন? কারণ এদের গ্যাস্ট্রোপোডা নামে একটা শ্রেণী আছে যারা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য না, এই জন্যই বলছি এটা ব্যতিক্রম। তাহলে মনে রাখবে এরা নর্মালি সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, শুধু গ্যাস্ট্রোপোডা বাদে। পরিসিনাই ম্যান্টল থেকে কি রাসায়নিক পদার্থ ক্ষরণ হয় না, সেদিক দিয়ে খোলক তৈরি হয় না। ক্লিয়ার? এবং এদের হিমোসিল থাকে না। হিমোসিল কি গহ্বর না রক্তপূর্ণ গহ্বর? রক্তপূর্ণ গহ্বর। এদের আবরণের নাম কি বলতো? পড়িয়েছি না, কাইটিন। এবং এদের পৌষ্টিক নালী কিন্তু প্যাঁচানো এবং ইউ আকৃতির হয়, এবং এদের কিন্তু রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে, পড়াইছি না? এদের রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে, পড়াইছি না? এবার দেখো যদি রক্ত থাকে, রক্ত মানে হিমো, এদের দেহের মধ্যে দেখবো হিমোসায়ানিন থাকে, এবং এক ধরনের কোষ থাকে, তার নাম অ্যামিবোসাইট। অ্যামিবোসাইট মানে কি জানো? অ্যামিবো মানে অ্যামিবা, সাইট মানে কোষ, অ্যামিবার মতো কোষ। তাহলে এই যে অ্যামিবোসাইট মানে কি? অ্যামিবার মতো কোষ কিন্তু এদের থাকে। তারপর আমি তোমাদেরকে পড়িয়েছি না এদের সংবহন তন্ত্র কেমন? অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। এই পড়িয়েছি না অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। এবং এদের কি মেন্টল থাকে, পড়িয়েছি না? এরা একলিঙ্গ বা উভলিঙ্গ দুইটাই হতে পারে। এদের নর্মালি যৌন জনন ঘটে। এদের জীবনচক্রে একটা লার্ভা দেখা যায়, তার নাম হচ্ছে ট্রোকোফোর লার্ভা। ঠিক আছে, ট্রোকোফোর লার্ভা বা ভেলিজার লার্ভা বা গ্লচিডিয়াম লার্ভা, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। ক্লিয়ার? ঠিক আছে, কাটছিল না কেটে দিছিলা? কাটছো, ওকে। এখন দেখো
মলাস্কারকে 5টি শ্রেণীতে নরমালি ভাগ করা যায়, নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, একটা হচ্ছে কডোফোভিটা। কডোফোভিটা এটাকে বলে চকচকে কৃমি, যে নাম দিছে আর কি, উদাহরণ। 2 নাম্বার কি দিছে দেখো, পলিপ্লাকোফোরা। পলিপ্লাকোফোরা কাইটন। এই যে গ্যাস্ট্রোপোডা, যে নাম শুনছিলাম না, গ্যাস্ট্রোপোডার মধ্যে উদাহরণ কিন্তু শামুক। আর আছে বাইভালভিয়া। বাইভালভিয়া এর উদাহরণ হচ্ছে ঝিনুক। ঠিক আছে, এটা হচ্ছে সেফালোপোডা, এর উদাহরণ হচ্ছে অক্টোপাস। সেফালো মানে হচ্ছে মাথা, পোডা মানে হচ্ছে পা। অক্টোপাসের পা থাকে না 8টা, এর মধ্যে মাথা থাকে না, তো এটা সেফালোপোডা। বাইভালভিয়া হচ্ছে ঝিনুক। এই 3টা একটু মনে রাখবা, যে শামুক হচ্ছে গ্যাস্ট্রোপোডার মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঝিনুক হচ্ছে বাইভালভিয়ার মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং অক্টোপাস হচ্ছে সেফালোপোডার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা অবশ্যই মনে রাখতে চেষ্টা করবা, এই 3টা অবশ্যই মনে রাখতে চেষ্টা করবা। ক্লিয়ার? আচ্ছা, উদাহরণগুলো দেখো, অনেকগুলো ঝিনুক হইতে পারে। তার মধ্যে একটা হচ্ছে স্বাদু পানির ঝিনুক, স্বাদু পানির ঝিনুক। একটা হতে পারে কাইটন। তো কাইটন মনে রাখার টেকনিক হচ্ছে, ও নামের মধ্যে তুমি কাইটন, এগুলো আসলে মুখস্থ করবো না, দেখে যাতে চিনতে পারো, কাইটন পাবা। তবে আপেল শামুক, আমি মনে রাখতাম, এই যে আপেল শামুকটাই কিন্তু মূল শামুকের বৈজ্ঞানিক নাম শিখে আসছিলাম, পিলা গ্লোবোসা। আমি মনে রাখতাম এইভাবে, শামুক পাইলা, শামুক পাইলা, দেখো পাইলা, তাহলে পিলা গ্লোবোসা, শামুক পাইলা দিয়ে মনে রাখবা। আর দেখো অক্টোপাসের বৈজ্ঞানিক নামে কি থাকবে, অক্টোপাস থাকবে। অক্টোপাসের বৈজ্ঞানিক নামে অক্টোপাস থাকবে। তা দেখো, কাইটনের বৈজ্ঞানিক নামে কাইটন আছে, শামুকের নামে পাইলা আছে, শামুক পাইলা, পাইলা গ্লোবোসা। আর অক্টোপাসের বৈজ্ঞানিক নামে অক্টোপাস আছে। বাকি যেটা সেটা না জানলেও তুমি পারবে। তো এরপরে দেখো আমরা যে পর্বটি পড়বো, সেই পর্বটির নাম হচ্ছে অ্যানিলিডা। সেই পর্বটার নাম কি বলো, অ্যানিলিডা। হ্যাঁ, অ্যানিলিডা। দেখো এই যে ল্যাটিন একটা শব্দ থেকে আসছে অ্যানিলাস। অ্যানিলাস মানে হচ্ছে লিটল রিং বা ছোট ছোট আংটি। ছোট ছোট কি বলো, ছোট ছোট আংটি। হ্যাঁ, আংটি। আর এই যে ইডা মানে হচ্ছে ফর্ম বা আকৃতি। তাহলে আংটির মতো যে আকৃতি, এদেরকে কি বলা হয় জানো, অঙ্গুরি মাল নামে ডাকা হয়। সো এই অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি। বলতো এরাও অঙ্গতন্ত্র মাত্রার, এটা আমরা প্রথম অধ্যায়ে পড়েছি, প্রথম লেকচারে পড়েছি। এরা অবশ্যই ত্রিস্তর বিশিষ্ট, এরা অবশ্যই সবগুলাই তো বলছিলাম দ্বিপার্শ্বীয় প্রতিসম, 5 ব্যতিক্রম পড়েছিলাম না। এবং এদের উদাহরণ কিন্তু খুব কমন। আমরা যেমন যোগ শুনছি না, যোগ, যোগ, কেঁচো, যোগ, কেঁচো, যে কেঁচো যোগ জাতীয়, এরাই হচ্ছে উদাহরণ। তো অ্যানিলিডা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক দিতে পারি। সেই টেকনিকটা মনে রাখবো, খুব চমৎকার একটা টেকনিক। রাখবো, অনিল নামে একটা ছেলে ছিল, এই অনিলের একটা গার্লফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে পড়শি। এবং শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেসের মতো তারা একটা বদ্ধ ট্রেনে আটকা পড়ছিল। তো এই থেকে মনে রাখবা, অনিল পড়শি বদ্ধ ট্রেনে। খুব ইজি না, অনিল পড়শি বদ্ধ ট্রেনে। এই যে অনিল দিয়ে তুমি মনে রাখতে পারবা না, এটা কোন পর্ব তুমি পড়তেছো, অ্যানিলিডা। তাহলে অনিল দিয়ে কি মনে রাখতে পারবা, যে তুমি এখন অ্যানিলিডা পড়তেছো। তবে একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে খুব চমৎকার চমৎকার কিছু ফালতু কথা বলে, তোমাকে ছাড়া আমি একদমই চলতে পারবো না। কে? ও কি তো চলনাঙ্গ? ওকে তো চলনাঙ্গ, চলনাঙ্গ মানে কি, যে অঙ্গ চলতে সাহায্য করে, ও তো চলনাঙ্গ না। তাহলে মনে রাখবা, ওর চলনাঙ্গ না হলে ওই অ্যানিলিডার চলনাঙ্গ কিন্তু পড়ছি, অ্যানিলিডাকে চলতে সাহায্য করে কিন্তু পড়ছি। ঠিক আছে, পড়ছি দিয়ে কিন্তু 2টা হয়। এই পর দিয়ে হয় হচ্ছে প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া। আর সি দিয়ে কিন্তু হয় সিটি। তাহলে একটা কথা মনে রাখবা, পতে প্যারাপোডিয়া, পতে পেশল। তাহলে অ্যানিলিডা পর্বে চরণাঙ্গ 2টা, এটা পেশল, প্যারাপোডিয়া। আর দেখো বলতে গেলে আসে সিটি কাইটি, বলতো সিটি কাইটি, সিটি কাইটি। তারপর বলতো অ্যানিলিডা পর্বে চরণাঙ্গের মধ্যে কোনটা কাইটিনময়? সিটি, কাইটি সিটি, কাইটি সিটি। আর পথে প্যারাপোডিয়া, পথে পেশল। বদ্ধ দিয়ে দেখো তো, বলতো এদের কি ধরনের সংবহন তন্ত্র থাকে। আমরা এর আগে একটা বলছিলাম অর্ধমুক্ত সংবহন তন্ত্র, কারোর থেকে মুক্ত সংবহন তন্ত্র। এদের কি ধরনের সংবহন তন্ত্র থাকে, দেখেই বুঝতে পারছো, বদ্ধ সংবহন তন্ত্র থাকে। মনে রাখবো, মানুষ আর অ্যানিলিডা এক, যে এক। এতে কি, এতে হচ্ছে অ্যানিলিডা, অ্যানিলিডা, এবং কতে হচ্ছে কর্ডাটা, কর্ডার মধ্যে মানুষ আছে, এরা হচ্ছে বদ্ধ। আর বাকি সব কিন্তু আলাদা আলাদা, প্রথম দিকে তো কারো সংবন্ধন থাকি না। এদেরও দেখো একটা লার্ভা থাকে, তার নাম হচ্ছে ট্রোকোফোল লার্ভা। এদের একটা লার্ভা থাকে, তার নাম হচ্ছে ট্রোকোফোল লার্ভা। আমাদের রেচন অঙ্গে নেফ্রন আছে না, এদের নেফ্রনের মতো একটা জিনিস আছে, তার নাম কি, নেফ্রিডিয়া। এই ডিয়া মানে হচ্ছে, ইডা মানে হচ্ছে শেপ বা ফর্ম, নেফ্রনের মতো সেই। সো নেফ্রিডিয়া, কি দিয়া বলো, ক্লিয়ার?
সো টোটাল অ্যানিলিডা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখার টেকনিক দিলাম। অনিল পড়শি বদ্ধ টেনে, অনিল মানে অ্যানিলিডা, ওর চরণাঙ্গ হচ্ছে পড়শি, পর্তে প্যারাপোডিয়া, শীতে সিটি, পথে প্যারাপোডিয়া, পথে পেশল, আর সিটি হচ্ছে কাইটিনময়। বদ্ধ দিয়ে মনে রাখবে তোর বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়, বদ্ধ সংবহন তন্ত্র আরো দেখা যায় কর্ডাটার। সো এক দিয়ে মনে রাখবা। ট্রেনের ট্র দিয়ে এদের ট্রোকোফোল লার্ভা দেখা যায়, এবং নে দিয়ে এদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। তো আমরা বইয়ে দেখার ট্রাই করি। আমি তোমাদের কিন্তু সবগুলোই বলে দিয়েছিলাম যে পর্বের মধ্যে প্রথমটা অপ্রতিসাম্য, পরেরটা অরীয় প্রতিসাম্য, বাকি সব দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। শুধু 5 নাম্বার আর 8 নাম্বার ব্যতিক্রম ছিল, তাই না? এরা তো ব্যতিক্রমের মধ্যে পড়ে না, সেই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এবং খেয়াল করে দেখো, যোগ বা কেঁচো তোমরা অবশ্যই দেখছো, ওরা কেমন হয়, নরম হয় না, এবং ওরা নলাকৃতির হয় না। ওদের আবরণ যে কিউটিকল, সেটা আমি তোমাদেরকে অলরেডি পড়িয়েছি, হয়েছে কি কি কা কি কা, ওইখানে প্রথম ক্লাসটা অবশ্যই করে আসবা। ওকে, এদের দিয়ে কিন্তু প্রকৃত খণ্ডকায়ন হয়, খুব ইম্পর্টেন্ট মনে রাখবা, এদের দিয়ে প্রকৃত খণ্ডকায়ন হয়। এদের চরণাঙ্গ দুই ধরনের, একটা হচ্ছে কাইটিনময় সিটি, পেশল প্যারাপোডিয়া। মনে রাখবা, পোড মানে পা, পোডো মানে পা। ক্লিয়ার? এদের রেচনাঙ্গের নাম কি ডিয়া, নেফ্রিডিয়া। যেহেতু এদের খণ্ডকায়ন দেখা যায়, খণ্ড মানে সেগমেন্ট, তাহলে বলতে নেফ্রিডিয়াকে আমরা কি অর্গান বলতে পারি? সেগমেন্টাল অর্গান না? সেগমেন্টাল অর্গান মানে কি? খণ্ডযুক্ত অর্গান বলতে পারি। আচ্ছা, এদের রক্ত সংবহন তন্ত্র কেমন? বদ্ধ। ক্লিয়ার? বদ্ধ। যেহেতু এদের রক্তের বর্ণ লাল, আমরা জানি রক্তের বর্ণ লাল হলে কি গ্লোবিন থাকে? হিমোগ্লোবিন থাকে, হিমো এরিথ্রিনও থাকতে পারে, অথবা ক্লোরোকুইরিন থাকতে পারে, একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তো এটা কিন্তু উভলিঙ্গ হতে পারে, একলিঙ্গ হতে পারে, খুব বেশি এটা মনে রাখাটা ভাইটাল না। লার্ভাটার নাম কি পড়েছি আমরা? চোকোফোল লার্ভা আমরা পড়েছি, চোকোফোল লার্ভা। ক্লিয়ার? এই তো, সেইগুলাই হচ্ছে অ্যানিডা পর্বের মূল বৈশিষ্ট্য। অ্যানিডা পর্বে কি কি শ্রেণীতে ভাগ করা হয়েছে একটু জাস্ট আমরা দেখে রাখবো। নর্মালি 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে পলিচিটা বা পলিচিটা, আমরা যেটাকে বলি পলিচিটা, এর উদাহরণ হচ্ছে নেরিস, মনে রাখার দরকার নাই। আর হচ্ছে অলিগোচিটা, এর উদাহরণ হচ্ছে কেঁচো, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কেঁচো হচ্ছে অলিগোসাইটা বা অলিগোচিটা বলতে পারো, যেটাই তুমি, সমস্যা নাই। আর এটা হচ্ছে হিরোডিনিয়া, এটা হচ্ছে যোগ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মেডিকেলে আসছিল, এটা আমি এভাবে মনে রাখতাম। এই যোগ, আর আমরা যোগ করি না, যোগ মনে রাখার জন্য, মজা করার জন্য যোগ করি না। তো বাংলাদেশে একসময় যোগ করতো কে বলতো? সবচেয়ে বেশি হিরো আলম। তো আমি এভাবে মনে রাখতাম যে হিরো আলমই তো যোগ করে, হিরো আলমই তো যোগ করে, রাইট? তো দেখো, যোগের বৈজ্ঞানিক নামে হিরু থাকবে। তো এই দুটা মনে রাখবা, যে কেঁচো হচ্ছে অলিগোসাইটার অন্তর্ভুক্ত, আর হিরুরানিয়া, হিরু আলম কি করে? হিরু আলম কিন্তু যোগ করে। ওকে, আর উদাহরণগুলো একটু দেখো, উদাহরণগুলো একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে মহিষার যোগ, যেটা যোগ, যোগের মধ্যে হিরু থাকবে, পুরোটা মনে রাখার কোন দরকার নাই। যোগের মধ্যে কি থাকবে? হিরু থাকবে না? হিরু থাকবে। ওকে, এবার দেখো নেরিস, যেটা নেরিস, যেটা দেখো নেরিসের বৈজ্ঞানিক নামে, নেরিসের বৈজ্ঞানিক নামে শুরুতে নে আছে না? নে, তো দেখে চিনতে পারবা, নেরিস। দেখো নে লাস্টে রিস। ওকে, কেঁচোর বৈজ্ঞানিক নাম 100% ইম্পর্টেন্ট, মেডিকেল আসছিল, মেটাফিরে পোস্তুমা, একদম মুখস্থ, মেডিকেলে আসছিল। মেটাফিরে পোস্তুমা, মেটাফিরে পোস্তুমা, কি বলো? মেটাফিরে পোস্তুমা। বাকিগুলো একটু রিডিং করবা, খুব বেশি এটা গুরুত্বপূর্ণ নয়। অ্যানিলিডার পর্বে পরে আমরা যে পর্বটি পড়বো, সেই পর্বটির নাম হচ্ছে আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা নর্মালি আমি পড়াই না, তার পিছনে একটা বিশাল বড় কারণ আছে। মানে আর্থ্রোপোডা পর্বের উদাহরণ নিয়ে একটা আলাদা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়টার নাম হচ্ছে ঘাসফড়িং। তো এই ঘাসফড়িং না পড়ে কখনোই এখানে আর্থ্রোপোডার সকল বৈশিষ্ট্য মনে রাখা পসিবল না। তাও তোমাদের একটু শিখাই দেই। এই যে আর্থ্রো কথাটা আসছে আর্থ্রোস থেকে, এই আর্থ্রোস মানে হচ্ছে জয়েন্ট, জয়েন্ট মানে হচ্ছে সন্ধি। আর পোডা কথাটা আসছে পোডোস থেকে, পোডোস মানে হলো পা বা পদ, তাই না? তাহলে বলতো আর্থ্রোপোডা পর্বদেরকে আমরা কি প্রাণী বলে রাখতে পারি? সন্ধিপদী প্রাণী, সন্ধিপদী প্রাণী। এবং মনে রাখবে, দেখো, এই যে আর্থ্রোস মানে হচ্ছে জয়েন্ট বা সন্ধি, আর পোডোস মানে হচ্ছে পা। ক্লিয়ার? বাংলাদেশে দেখো সবচেয়ে বেশি প্রজাতি পাওয়া গেছে, এটা 2205টা, এবং এটাই কিন্তু প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা ছিল? দ্বিতীয় বৃহত্তম পর্ব ছিল হচ্ছে মলাস্কা। এবং পৃথিবীর 3/4 প্রাণী কিন্তু 4/3 কিন্তু এই পর্বের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এইগুলা মোটামুটি কিন্তু আমরা সবাই জানি। এবং আর্থ্রোপোডা পর্বের কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে দেখো, যে আর্থ্রোপোডা পর্বে যতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো তোমরা সবগুলো আমরা কিসে জানতে পারবো? সবগুলো আমরা যে ওই যে ঘাসফড়িং অধ্যায় জানতে পারবো। তারপরে তোমাদের একটু বলে দিই, তুমি মনে রাখতে পারো এইভাবে, যে আমি, হিমু ও পুঞ্জ, এরা হচ্ছে 3 প্রজাতির প্রাণী। 3 প্রজাতির প্রাণী, 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 3 প্রজাতির প্রাণী
আমি হিমপুঞ্জ কাটাস খেলাম। কাটাস মানে বুঝো, কট খাইলাম আর কি। কটকে আমি একটা সুন্দর ভাষায় বলছি কাটাস। তাহলে আমি হিমপুঞ্জ কাটাস খেলাম। আমি হিমপুঞ্জ কাটাস খেলাম। হ্যাঁ, এই আ দিয়ে দেখো অনেক কিছু হয়, তার মধ্যে একদম চোখের সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যান্টেনা। সেখানে অ্যান্টেনা আছে 2 জোড়া। ক্লিয়ার? এবার দেখো ম দিয়ে কি, ম দিয়ে তো কোটি কোটি জিনিস আছে, তার মধ্যে একটা ধরো দিয়ে দিলাম। ম দিয়ে কি কি আছে দেখো, ওই যে মালপিজিয়ান নালিকা দিয়ে দিলাম। ঠিক আছে, কি দিয়ে দিলাম ধরো, মালপিজিয়ান নালিকা দিয়ে দিলাম। বিজ্ঞানী মালপিজিয়ান নালিকা আবিষ্কার করছে বলে এটাকে বলা হয় মালপিজিয়ান নালিকা। এটা মূলত এদের রেচন অঙ্গ। ম দিয়ে আর একটা হয় কি বলতো, দেখো এই যে মালপিজিয়ান নালিকা কই দিছি, যে মালপিজিয়ান নালিকা দিয়ে দিছি। এবং এদের দেখো ম্যাক্সিলারি গ্রন্থি থাকে, তাই না? ম্যাক্সিলারি গ্রন্থি থাকে। সো ম দিয়ে আর একটা হয়, এদের ম্যাক্সিলারি গ্রন্থি থাকে। ম্যাক্সিলারি গ্রন্থি থাকে। হিমু দেখো চমৎকার একটা জিনিস, আমরা মলাস্কায় পড়ছিলাম না, ওদের হিমোসিল থাকে, এদেরও হিমোসিল থাকে। এদেরও কিন্তু হিমোসিল থাকে। কই হিমোসিল কই, এই যে এদেরও হিমোসিল থাকে। মু দিয়ে দেখো এদের মুখপাঙ্গ থাকে। মুখপাঙ্গ মানে কি, মুখের উপাঙ্গ মানে হচ্ছে ছোট অঙ্গ। তাদের মুখ ছোট হয় বলে এদের নাম মুখপাঙ্গ, এদের মুখপাঙ্গ থাকে। পুঞ্জ দিয়ে দেখো এদের পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষী মানে হচ্ছে জটিল অক্ষী, জটিল চোখ। দেখো এদের পুঞ্জাক্ষী থাকে। কই পুঞ্জাক্ষী কই, এই যে এদের পুঞ্জাক্ষী থাকে, তাই না? আচ্ছা, কা দিয়ে দেখো কাইটিন। তাহলে এদের আবরণের নাম কি, কাইটিন আবরণ। কই কাইটিন আবরণ কই, খুঁজে বের করো, এই যে কাইটিন থাকে। টা দিয়ে দেখো ট্যাগমাটা দেখা যায়। তাহলে এদের মস্তক, বক্ষ এবং উদর মিলে একটা অঞ্চল তৈরি করে, সেটাকে আমরা বলি ট্যাগমাটাইজেশন বা ট্যাগমাটা। স দিয়ে দেখো এটা হচ্ছে সন্ধিপদী প্রাণী। এরা সন্ধিপদী প্রাণী। এরা কি পদী প্রাণী, এরা হচ্ছে সন্ধিপদী প্রাণী। ওকে, এরা হচ্ছে সন্ধিপদী প্রাণী। এবার দেখো আলটিমেটলি আমরা জানি যে সন্ধিযুক্ত, সন্ধিপদী। এবং এরা কিন্তু সব কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এবং এদের খন্ড খন্ড যুক্ত। সো এই তো এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখবা। এবং আলটিমেটলি কিন্তু ওই যে আমরা সবাই জানি এদের কক্সা থাকে, তোমরা পড়ি। হ্যাঁ, এদের লার্ভা দশা থাকে, পিউপা দশা থাকে, লার্ভা, পিউপা, নিম্ফ। এগুলো আমরা সব ডিটেলস পড়বো কোন অধ্যায়, ডিটেলস পড়বো আমরা হচ্ছে ঘাসফড়িং অধ্যায়। ওকে, এরপরে আমরা একটা পর্ব শুরু করবো, তার আগে আমরা একটা ব্রেক দিব না? আমরা আরেকটা পর্ব শুরু করবো, সেই পর্বটার নাম হচ্ছে একানোডার্মাটা, তার আগে আমরা ব্রেক দিয়ে দিই 5 মিনিটের। এখন আমরা 5 মিনিটস ব্রেকে যাচ্ছি। এখন টাইম হচ্ছে, টাইম দেখা যায় না এখানে, এখন টাইম হচ্ছে 9টা 28। আমরা 9টা 33-এ ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। এখন টাইম হচ্ছে ফিরে আসবো 5 মিনিট ব্রেকের পর। তোমরা সবাই ব্রেকের আগে একটু রিভাইজ করে নিতে লাগো যা যা পড়িয়েছি। রোজার মাস না হলে বলতাম চা পানি খাও, রোজার মাস বলে চা পানি খাইতে পারতেছো না, আলহামদুলিল্লাহ, ভাগ্যের ব্যাপার রোজার মাস পাওয়া জীবনে। লিজা মিনিমাম 10 বার লিখছে, ভাই ব্রাহ্মণবাড়িয়ায় অফলাইন ব্রাঞ্চ খোলেন। নীরব মিয়া লিখছে, হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুহু ওয়া মাগফিরাতুল মুরসালিন। জানি না ঠিক বলছি কিনা। তুমি যে নূরের নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সো ফিরে আসছি ইনশাল্লাহ ব্রেকের পর। সেই পর্যন্ত সবাই রেস্ট নিয়ে নাও। আর 1 মিনিট পরে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সামির আহমেদ জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা একটা ব্রেকে আছি, ব্রেকের পর ইনশাল্লাহ আমরা একাই নোডের আমরা পর্ব নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ স্যার, যাই। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো ব্রেক থেকে ইনশাল্লাহ। আমরা ব্রেকের পরে দেখতে পাচ্তেছো আমরা আর্থ্রোপোডার যে সাবশ্রেণীগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। এটা আমার আগেই বলা উচিত ছিল, কিন্তু বলা হয় নাই। তারপর আমরা শুরু করবো হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা পর্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একাইনোস মানে হচ্ছে কাটা, ডার্ম মানে ত্বক, আটা মানে আছে, তাহলে ওদের ত্বকে কাটা আছে। ওরা কিন্তু কন্টক ত্বক প্রাণী। ওরা কি প্রাণী বলো? ওরা হচ্ছে কন্টক ত্বক প্রাণী। তো আমরা ইনশাল্লাহ এটা নিয়ে এখন কথাবার্তা বলবো। রেডি?
ওকে, সো আমরা ব্রেকের পর ফিরে আসলাম। ব্রেকের পর আমরা এখন মূলত আর্থ্রোপোডা পর্বের যে ক্লাসগুলো আছে একটু কথাবার্তা বলবো ক্লাসগুলো নিয়ে। যাই। সো ওকে, তো আমরা এখন আর্থ্রোপোডা পর্বের যে ক্লাসগুলো আছে, তো মনে রাখবে আর্থ্রোপোডা পর্বকে 4টা উপপর্বে ভাগ করছে। এই 4টা উপপর্বকে আবার এর অধীনে 13টা ক্লাসে ভাগ করছে। তো মেইন গুলো একটু নামগুলো দেখো। একটা হচ্ছে অ্যারাকনিডা যেটাকে আমরা বলি। তো অ্যারাকনিডা হচ্ছে মাকড়সা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। মাকড়সা কোন ক্লাসের মধ্যে? অ্যারাকনিডা। এবার দেখো কি আছে, মেলাকস্ট্রেইসা। মেলাকস্ট্রেইসা উচ্চারণ করতে গেলে ধরো হয়ে যায়, এটা হচ্ছে চিংড়ি। তারপর দেখো কি আছে, ডিপ্লোপোডা। ডিপ্লোপোডা আমরা এটাকে বলি শতপদী। তোমরা শতপদী প্রাণীগুলো দেখছো না? শতপদী, এটা হচ্ছে ডিপ্লোপোডা। আর ইনসেক্ট মানে কি? পোকা। তাহলে তেলা পোকা হচ্ছে ইনসেক্টের মধ্যে। এর মধ্যে অবশ্যই সবগুলা মোটামুটি পড়তে হবে, ইনসেক্টটা বেশি পড়বা। ইনসেক্টটা হচ্ছে তেলাপোকা, তেলাপোকার শ্রেণী। মাকড়সার শ্রেণী হচ্ছে অ্যারাকনিডা, হ্যাঁ। আর মেলাকস্ট্রেইসা হচ্ছে চিংড়ি, আর ডিপ্লোপোডা হচ্ছে শতপদী। এই উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? একটু মনে রাখতে হবে। দেখো শতপদী, অনেকগুলা পা, দেখছো? অনেকগুলা পা, শতপদী। তারপর দেখো এটা হচ্ছে মিঠা পানির বড় চিংড়ি। দেখো বড় চিংড়ি মনে রাখবা কেমনে? মনে রাখবো ম্যাক্রো মানে বড়। এই যে ম্যাক্রো মানে বড়, তাহলে বড় চিংড়ির বৈজ্ঞানিক নামে ম্যাক্রো থাকবে। ঠিক আছে? এবার দেখো রাজ কাঁকড়া, রাজ কাঁকড়া। তারপরে কি আছে? মৌমাছি। মৌমাছি মনে রাখবে অ্যাপিস, অ্যাপিস থাকলে সেটা মৌমাছি হবে, অ্যাপিস ইন্ডিকা। ডেঙ্গু ভাই মশা। এই ডেঙ্গু হলে কি? এডিস এজিপ্টি বলি না আমরা? এডিস মশার কারণে হয় না? দেখো নামের মধ্যে আছে এডিস এজিপ্টি। আর গৃহমাছি যেটা, দেখো গৃহ মানে কি? আমরা বলি না গৃহপালিত পশুকে আমরা বলি না ডোমেস্টিক অ্যানিমাল? ডোমেস্টিক, তাহলে ওর নামের মধ্যে কি থাকবে? দেখো ডোমেস্টিকা। ওর নামের মধ্যে কি থাকবে? দেখো ডোমেস্টিকা। তো মোটামুটি কিন্তু টেকনিক্যালি এগুলো মনে রাখা যায়, হ্যাঁ। তো এরপরে আমরা যে পর্বটা নিয়ে আলোচনা করবো সেই পর্বটার নাম হচ্ছে একাইনোডার্মাটা। খেয়াল করো, কি ডার্মাটা? একাইনোডার্মাটা। ওর নামটাকে ভাঙলেই তুমি ওর অর্থটা বুঝতে পারবা। দেখো একাইনোডার্মাটার এই যে একাইনো কথাটা আছে, এই একাইনো কথাটা আসছে হচ্ছে একাইনোস থেকে। একাইনো কথাটা আসছে একাইনোস থেকে। একাইনোস মানে হচ্ছে কাটা, কাটা, হ্যাঁ। ফুল দিও, কাটা দিও, কলি দিও না, কাটা। ডার্মাটার দেখো এই যে ডার্ম, এই ডার্ম মানে হচ্ছে স্কিন বা ত্বক। আর আটা কথাটা আসছে এট থেকে। এই এট বা আটা মানে হচ্ছে আছে। তাহলে বলো তো এদের ত্বকে কি আছে? এদের ত্বকে কাটা আছে। এদের ত্বকে কি আছে? এদের ত্বকে কাটা আছে, ঠিক আছে। যাদের ত্বকে কাটা থাকে ওদেরকে আমরা কি বলতে পারি সুন্দর ভাষায়? কন্টক ত্বক প্রাণী। দেখে এদেরকে অপর নাম হচ্ছে কন্টক ত্বক প্রাণী। ক্লিয়ার? কন্টক ত্বক প্রাণী। আর একাইনোডার্মাটা বলতে আমরা সবচেয়ে বেশি যেটা বুঝি সেটা সমুদ্র তারা। কি তারা বলো? সমুদ্র তারা। এরা কয় স্তরী? আমরা জানি এরা দ্বিস্তরী, প্রকৃত সিলম যুক্ত, অঙ্গতন্ত্র মাত্রার। এগুলো সবই কিন্তু আমরা আগে পড়ে এসেছি, এগুলো সবই কিন্তু আমরা আগে পড়ে এসেছি, তাই না? তো এরপর হচ্ছে একাইনোডার্মাটা আর কি কি বৈশিষ্ট্য আছে আমরা ওটা দেখার ট্রাই করি। তবে একাইনোডার্মাটার এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো মনে রাখার আগে তোমরা একটা কথা মনে রাখবা। সে কথাটা হচ্ছে এমন যে এই যে একাইনোডার্মাটা পর্ব, দেখো একাইনোডার্মাটা পর্ব, এদের একটা প্রাণীও নাই যারা মিঠা পানিতে বাস করে। তাহলে এই পর্বের প্রাণীরা কিন্তু সকলেই সামুদ্রিক। তুমি চিন্তা করে দেখো তো, যারা সকলেই সমুদ্রে বাস করে, এটা পানিতে থাকে না, তাহলে এদের যে সংবহন তন্ত্র হবে মনে রাখার জন্য, তার নাম বলো তো কি সংবহন তন্ত্র হবে? পানি সংবহন তন্ত্র না? এরা যদি সকলেই সমুদ্রে থাকে তাহলে এদের লার্ভা সাঁতার কাটতে পারবে না? অবশ্যই পারবে। এই জন্য লার্ভাটার নাম কি বলতো? সাঁতারু, মুক্ত সাঁতারু লার্ভা। এবং চিন্তা করে দেখো তো, এরা যদি সকলেই সামুদ্রিক তাহলে এদের সাঁতার কাটতে গেলে পা লাগবে না। তাহলে ওদের পা নলের থেকে ছোট, নলের ছোট নালিকা, ধমনীর ছোট ধমনিকা, কপাটের ছোট কপাটিকা। এই জন্য ওদের পাকে বলা হয় নালিকা পথ। কি পথ? নালিকা পথ। হয়তো ওরা যদি পানিতে থাকে ওরা নিষেক কি ঘরে এসে করবে না বাইরে করবে? মনে রাখার জন্য বাইরে করবে না। তাহলে এদের নিষেক কেমন বলো তো? এদের নিষেক হচ্ছে বাহ্যিক। এই জিনিসগুলা কিন্তু নাম দেখে মনে রাখতে পারো যে এরা সকলেই যেহেতু সামুদ্রিক তাহলে এদের অবশ্যই পানি সংবহন তন্ত্র থাকে, পানিতে থাকতে গেলে মুক্ত সাঁতারু লার্ভা থাকে, এবং সাঁতার কাটতে গেলে নালিকা পথ লাগবে, এবং এদের নিষেক কিন্তু আলটিমেটলি পানির মধ্যেই হবে, বাহ্যিক। ক্লিয়ার? সেই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? দেখো যে যে কথাগুলো আমি মেইনলি তোমাদেরকে বললাম, এই বাদেও দেখো আলটিমেটলি মনে রাখবা যে এদের যে লার্ভা, সেই লার্ভা দেখো, লার্ভার মধ্যে কিন্তু দুইটা শব্দ আছে। এদের লার্ভা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। বলছিলাম না 5-8 ব্যতিক্রম, এটা কিন্তু সে 8 নাম্বার।
তাহলে এদের যে লার্ভা, সেই লার্ভাটা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কিন্তু এটা যখন পূর্ণাঙ্গ হয় তাহলে এইভাবে মনে রাখবো আমরা, পতে হয় পূর্ণাঙ্গ প্রাণী, পতে হচ্ছে পঞ্চরীয় প্রতিসাম্য। তাহলে পতে পূর্ণাঙ্গ, পতে পঞ্চরীয়, তাহলে এদের লার্ভা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, কিন্তু পতে পূর্ণাঙ্গ, পতে পঞ্চরীয় প্রতিসাম্য। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু দেখো এই যে বলছে যে লার্ভা দশা কিন্তু এরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। মনে থাকবে, এদের দিয়ে কাটা আছে, স্পাইন মানে কাটা, স্পাইন থাকে, পেডিসিল মানে কাটা, তাহলে পেডিসিলারি অঙ্গ থাকে। এদের দুইটা দেহ দুইটা প্রান্তে অবস্থিত, এটা হচ্ছে মৌখিক প্রান্ত, ওরো মানে মুখ, তাহলে ওটাকে আমরা বলবো ওরাল, এটা হচ্ছে বিমৌখিক প্রান্ত, তাহলে অ্যাব ওরাল। ঠিক আছে? আচ্ছা, এরপর চিন্তা করো, এদের একটা খাঁজ থাকে, খাঁজটার নাম হচ্ছে অ্যাম্বুল্যাক্রাল খাঁজ। কি খাঁজ? অ্যাম্বুল্যাক্রাল খাঁজ, এটা মনে রাখবা। 5টি তারা থেকে মনে রাখবো 5টা। নালিকা পথ থাকে, এদের পানি সংবহন তন্ত্র থাকে। ক্লিয়ার? যেখানে কোনো রক্ত সংবহন তন্ত্র নাই, তবে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র থাকে, একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? এবং এদের কিন্তু দেখো, এদের যে নিষেক, সেই নিষেকটা কিন্তু বাহ্যিক হয়। এরা এক লিঙ্গ প্রাণী এবং নিষেকটা হচ্ছে এদের বাহ্যিক। এবং এদের জীবন চক্রে কিন্তু মুক্ত সাঁতারু লার্ভা থাকে, যার নাম হচ্ছে বাইপিনারিয়া। ওদের জীবন চক্রে যে মুক্ত সাঁতারু লার্ভা থাকে তার নাম হচ্ছে বাইপিনারিয়া, অরিকুলারিয়া, হ্যাঁ, অফিওপ্লুটিয়াস, নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এই লার্ভাগুলো থাকে। এবং এরা সকল সদস্যই কিন্তু মুক্তজীবী এবং সামুদ্রিক, এদের কোনো পরজীবী সদস্য নাই, সবাই মুক্তজীবী। তাহলে এদের সকল সদস্যই হচ্ছে মুক্তজীবী এবং সামুদ্রিক, এদের কোনো পরজীবী নাই, হ্যাঁ, কোনো পরজীবী নাই। ওকে, সো এরপরে দেখো আমরা যেটা যাবো সেটা হচ্ছে এদের যে 6টি শ্রেণী আছে, এই 6টি শ্রেণীর নাম জাস্ট একটু রিডিং করবা। ওকে, এই দেখো কি, দেখো সমুদ্র তারা, তারা মানে একবার এস্টার মানে কিন্তু তারা, স্টার মানে যেমন তারা, এস্টার মানেও তারা, নামের মধ্যে এস্টার থাকবে। ক্লিয়ার? এস্টার থাকবে। তারপর দেখো এই যে পালক তারা, পালক তারা মনে রাখবা, অ্যান্টিডন থাকবে। ঠিক আছে? এই যে নামগুলো একবার রিডিং করবে। সমুদ্র শশা দেখো, সেই নামগুলো রিডিং করতে হবে, এগুলো খুব বেশি মুখস্থ করতে যে প্যারা নিও না। দেখো বায়োলজি আসলে আমরা ভয় পাই, এর কারণগুলো হচ্ছে এই নামগুলো, সেইগুলো টেকনিক্যালি পড়ার চেষ্টা করবো, তুমি যেভাবে একটা কোনো মিলাই মিলাই মনে রাখার ট্রাই করবা। ওকে, সো এরপরে দেখো, তোমরা যেহেতু এইচএসসি মূলত 26 ব্যাচের জন্য আমরা এই ক্লাসগুলো আলোচনা করতেছি, এরপরে আমরা মূলত যে টপিকটাতে চলে যাব সেই টপিকটা হচ্ছে করডাটা, এবং কিভাবে করডাটাকে অনেক ইজিলি অল্প কিছু সময়ের মধ্যে মনে রাখায় দেওয়া যায়, সেই জিনিসটা আমরা চেষ্টা করব। ঠিক আছে? তাহলে করডাটাকে আমরা অল্প সময়ের মধ্যে কিভাবে মনে রাখা যায় সেই জিনিসটা আমরা চেষ্টা করব। চলো আমরা চলে যাই। ওকে, সো আমরা একটা করডাটার জন্য একটা পেজ ইম্পোর্ট করি, ডাউনলোড। এরকম আসলে ওই যে ওইরকম আসছে না, বলো? তোমাদের স্মার্ট বোর্ডের মতো হয়েছে এবার, মারুফ। একটু টানি, আর কি করার, জীবন দেখো টানা টানিস। তো দেখা যাচ্ছে সবগুলো নিচ পর্যন্ত, তোমার ক্যামেরাতে দেখা যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে কিনা দেখো। ওকে, ওকে, খেয়াল করে দেখো, কোয়াড্রাটা পর্বের যতগুলো বৈশিষ্ট্য, নাকি একটু উপরে উঠাবো, এটা একটু উঠালাম, বাট বাকিগুলো তো উঠাইতে পারবো না। ওকে, দেখো যেটা বলতেছিলাম, কোয়াড্রাটা পর্বের মধ্যে যতগুলো আছে সবগুলোকে তুমি যদি সহজে পড়তে চাও, তোমাকে এইভাবে বক্স বক্স আকারে পড়তে হবে। আমি লাস্টে পড়াই দেওয়ার পরে সরে যাব, তখন তোমরা এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিবা। হ্যাঁ, যেমন ধরো কোয়াড্রাটার মধ্যে প্রথম যেটা আছে এটা হচ্ছে ইউরো কোয়াড্রাটা। কি কোয়াড্রাটা বলো? ইউরো কোয়াড্রাটা। আমি এটা এইভাবে মনে রাখতাম, ইউরো কোয়াড্রাটার নামের মধ্যে থেকে ইউরো মনে রাখতাম, এবং তোকে অ্যাসিডেশিয়া এর মধ্যে থেকে মনে রাখতাম এ, হ্যালিয়েশিয়ার থেকে মনে রাখতাম টি, এবং লার্ভাশিয়ার থেকে মনে রাখতাম এল। তাহলে এইভাবে টেকনিকটা আমরা পড়তাম যে ইউরো আপেল, ইউরো এ টি এল, তাহলে ইউরো কেমন? আতেল। আমরা যে পার্থক্যটা পড়বো কিন্তু আতেলের মধ্যে পড়বো, এ টি এল এর মধ্যে পড়বো। তাহলে বলো ইউরো কেমন? আতেল। তাহলে পার্থক্যটা আমরা কার মধ্যে পড়বো? এ টি এল, আতেলের মধ্যে পড়বো, তাই না? দেখো এই যে এ টি এবং এল এর মধ্যে কিন্তু আমরা পার্থক্যটা পড়তেছি। ক্লিয়ার? প্রথমটা আমরা পড়বো হচ্ছে দেহ। তো এভাবে তোমরা বারবার বলবা যে আতেল, আতেল, ইউরো আতেল। বা দেহ বলে বলবা স্ফীত, লেবু, ব্যাঙাচি। প্র্যাকটিস করে তাই এখনই হয়ে যাবে। স্ফীত, লেবু, ব্যাঙাচি। তাহলে কার দেহ স্ফীত আকার? এর, অ্যাসিডেশিয়ার। কার দেহ লেবু বা পিঁপে আকৃতির? থ্যালিয়েশিয়ার। কার দেহ লার্ভা আকৃতির? কার দেহ হচ্ছে ব্যাঙাচি আকৃতির?
লার্ভাসিয়ার। তাহলে জাস্ট কিভাবে মনে রাখবো, ইউরো আতেল স্ফীত লেবু ব্যাঙাচি, স্ফীত লেবু ব্যাঙাচি। এরপর দেখো দেহ আবরণ, আমরা এটা মনে রাখবো, পুরু, পাতলা, জিলেটিন। কি বলবো দেখো, স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি। এটিএল এর মধ্যে স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি। তাহলে কার দেহ আবরণ পুরু স্থায়ী, অ্যাসিডেশিয়া। কার দেহ আবরণ পাতলা স্বস্থ, স্বচ্ছ, থ্যালিয়েশিয়া। কার দেহ আবরণ হচ্ছে জিলেটিনের মতো, সেটা হচ্ছে লার্ভাসিয়া। এবার দেখো লেস বা নটোকর্ড, আমরা এভাবে বলবো থাকে না, থাকে না, থাকে। পুরো জিনিসটা দেখো আমরা কয়েক সেকেন্ডে বলি। ইউরো আতেল স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, থাকে না, থাকে না, থাকে। ইউরো আতেল স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, থাকে না, থাকে না, থাকে। কয়েকবার বলো আমার সাথে, ইউরো আতেল স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, থাকে না, থাকে না, থাকে। তাহলে কার কার লেস বা নটোকর্ড থাকে না, প্রথমটা থাকে না, পরটা থাকে না, পরটা থাকে। ক্লিয়ার? তাহলে একটা কথা মনে রাখতে হবে, থ্যালিয়াসিয়ার জীবন চক্রে জনুক্রম দেখা যায়। জনুক্রম মানে হচ্ছে অল্টারনেশন অফ টু জেনারেশন, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুটো দশাই থাকবে। আর দেখো লার্ভাসিয়া, ওর লেস বা নটোকর্ড আছে, তাহলে ও সাঁতার কাটতে পারবে না, কিন্তু সাঁতার কাটতে পারে, তাহলে পানিতে ভেসে বেড়ায়। ও পানিতে কি করতে পারে, পানিতে বলো ভেসে বেড়ায়। আমি মনে থাকবে আমার কথা। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই অ্যাসিডেশিয়া এর উদাহরণগুলো কেমন মনে রাখবা। তোকে অ্যাসিডেশিয়ার শুরুতে যে আছে না, 80, 80, 83, ধরো গু আসছে তোমার, তুমি হাঁকবা, তাহলে মল, তুমি যত বাথরুমে গেছো কোনোভাবে হাগু হচ্ছে না, তোমাদের বলছে এই কখন আসবি, বলে ওই তোমার মল বা হাগু বলতেছে আসছি। দেখো 80 দিয়ে মনে রাখবা অ্যাসিডেশিয়া, অ্যাসিডিয়া। আর মল বা দেখো গু সব নামই আছে, তাহলে অ্যাসিডেশিয়ার বৈজ্ঞানিক নামে তুমি 80 আর গু মল সবই পাবা, দেখে চিনতে পারবা। ওকে, এরপর দেখো কি বলছে, থ্যালিয়েশিয়া, থ্যালিয়েশিয়া। ওকে, দেখো এখানে কি আছে, প্রথমে আছে না থ্যাল, থ্যালিয়েশিয়ার প্রথমে আছে থ্যাল, এরপরে আছে শাল, এরপর আছে ডল। এটা মনে রাখবা, কি মনে রাখবা দেখো, ডল, পুরো নাম তো মুখস্থ করার দরকার নাই, থ্যাল শাল ডল, থ্যাল শাল ডল। যেটা আমি জানি না সেটা বাকিটা, এটা মনে রাখার দরকারই নাই। ওকে, তাহলে আমার ইউরো কর্ডাটা গেল। তো ইউরো কর্ডাটার পরে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। একটু বড় করে দেই। এরপরে আমাদেরকে যেটা পড়তে হবে সাইক্লোস্টোমাটা। স্যার একটু ক্যামেরা চেক করবেন, ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি। তো এরপরে স্যার, স্যার একটু ক্যামেরা চেক করেন বোঝা যাচ্ছে নাকি। তো এরপরে আমাদেরকে পড়তে হবে সাইক্লোস্টোমাটা। কি ক্লোস্টোমাটা বলো, সাইক্লোস্টোমাটা। দেখো সাইক্লোস্টোমাটা যেটা আর কি, সাইক্লোস্টোমাটাকে, সাইক্লোস্টোমাটাকে আমরা দুইটা সাবশ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিক্সিনি আর একটা হচ্ছে পেট্রোমাইজন্টিটা। পার্থক্য জাস্ট এইভাবে বলবা, দেখো হ্যাকফিশ এর নাম ল্যাম্প্রে, হ্যাকফিশ ল্যাম্প্রে। দেখো এর আইসও নাই, পৃষ্ঠীয় পাখনাও নাই। দেখো এর আইস নাই কিন্তু পৃষ্ঠীয় পাখনা আছে। পার্থক্যটা কত ইজি ভাবে পড়া যায়, হ্যাকফিশ ল্যাম্প্রে, আইস নাই, পৃষ্ঠীয় পাখনাও নাই, আইস নাই কিন্তু পৃষ্ঠীয় পাখনা আছে। ঠিক আছে, ওকে। এরপর দেখো কি বলছে, এই পয়েন্টগুলো বেশি পড়ি। দেখো এদের নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত, এদের নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত নয়। এদের 5 থেকে 15 জোড়া ফলকারন্ধ্র থাকে, এদের 7 জোড়া ফলকারন্ধ্র থাকে। তাহলে এইভাবে বলবো, দেখো হ্যাকফিশ ল্যাম্প্রে নাই, নাই, দুইটাই নাই, এর আইসও নাই, পৃষ্ঠীয় পাখনাও নাই। ওর আইস নাই বাট পৃষ্ঠীয় পাখনা আছে। কেমন মনে রাখবা, দেখো হ্যাকফিশ আর ল্যাম্পের মধ্যে কার মধ্যে প আছে, ল্যাম্পের মধ্যে প আছে না। তাহলে দেখো ওর আইস নাই, এরও আইস নাই, বাট এটা যখন পৃষ্ঠীয় পাখনা, এটা প দিয়ে না, তাহলে ওটাও থাকবে। হ্যাকফিশের কি নাই, আইসও নাই, পৃষ্ঠীয় পাখনাও নাই। বাট ল্যাম্প্রে যেটা তোমার হচ্ছে পেট্রোমাইজনটিটা, ল্যাম্প্রে ওর দেখো আইস নাই কিন্তু প দিয়ে না, পেট্রোমাইজনটিটা ল্যাম্প্রে প দিয়ে, এই জন্য ওর কিন্তু পৃষ্ঠীয় পাখনা আছে। এদের নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত, ওদের উন্মুক্ত নয়। এদের 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে, ওদের 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এর উদাহরণ বৈজ্ঞানিক নাম, নামের মধ্যে মিক্সিনি থাকবে, আর এর বৈজ্ঞানিক নামের নামের মধ্যে পেট্রোমাইজন থাকবে। পেট্রোমাইজনটির ফুল মানে মিনিংটা একটু বলে দিই। দেখো এই যে পেট্রো, এই পেট্রো মানে হচ্ছে পাথর। তোমরা পেট্রোলিয়াম নাম শুনছো না, পাথর থেকে যেগুলো তৈরি হয় পেট্রোলিয়াম। এবার দেখো যে মাইজন, এই মাইজন মানে হচ্ছে চোষক। তাহলে এরা পাথরকে চুষে রাখে, পাথরকে শোষণ করে রাখে। তাহলে বলতো এর মধ্যে কোনটা পাথরের গায়ে জন্মায়, প দিয়ে, যেটা ল্যাম্প্রে। কাহিনী শেষ। এরপরে আসো দেখো আমরা ন্যাথোস্টোমাটা আছে এরপরে। দেখো ন্যাথোস্টোমাটাকে আমরা কয়টা সাবশ্রেণীতে ভাগ করতে পারবো, ন্যাথোস্টোমাটাকে আমরা কয়টা সাবশ্রেণীতে ভাগ করতে পারবো, ন্যাথোস্টোমাটাকে আমরা টোটাল 7টা সাবশ্রেণীতে ভাগ করতে পারবো, 7টা।
ন্যাথোস্টোমাটাকে আমরা টোটাল 7টা সাবশ্রেণীতে ভাগ করতে পারবো, ঠিক আছে? আমরা লিখে দিই, দেখো আমাদের লিখে এখানে ন্যাথোস্টোমাটা, এটাকে টোটাল 7টা সাবশ্রেণীতে ভাগ করা যায়। আমি এখানে তোমার একটু বক্স করে দেখাই দিই। হ্যাঁ, এই দেখো, সো ন্যাথোস্টোমাটা 7টা সাবশ্রেণী। কি কি সাবশ্রেণী আছে দেখো? মনে রাখার টেকনিক হচ্ছে ক্যাসারাম, ক্যাসারাম, বা তুমি বলতে পারো ক্যাস আরাম, ক্যাস আরাম, ক্যাস আরাম। সিতে কি? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, মাম্মালিয়া। এর প্রত্যেকটা নাম তুমি কিন্তু জানো, জানো না? তাহলে কি কি দেখো? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, মাম্মালিয়া। সো আমরা এর প্রত্যেকটা বৈশিষ্ট্যকে পার্থক্য আকারে পড়বো। তো আমরা দুইটা পার্থক্য বানাবো এখানে ন্যাথোস্টোমাটার, এটা হচ্ছে ক্যাসের মধ্যে, এটা হচ্ছে আরামের মধ্যে। তাহলে প্রথম পার্থক্যটা দেখো কার মধ্যে বানাইছি? ক্যাসের মধ্যে। সেখানে কি আছে দেখো? এটা হচ্ছে কন্ড্রিকথিস, এটা হচ্ছে অ্যাক্টিনোপটেরেজি, আর এটা হচ্ছে সার্কোপটেরেজি। তোমরা সবাই একটু মনে রাখবা, কন্ড্রিকথিসের শুরুতে আছে না কন্ড্রো, কন্ড্রো মানে তরুণাস্থি, তাহলে হচ্ছে তরুণাস্থিময়। আর এই ইকথিস মানে হচ্ছে মাস, তাহলে এটা হচ্ছে তরুণাস্থিময় মাস, যাদের মধ্যে তরুণাস্থি আছে। দেখো অ্যাক্টিন আছে না, অ্যাক্টিন মানে কি জানো? অ্যাক্টিন মানে হচ্ছে রশ্মি বা সুতা, তাহলে এটা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। সার্কো মানে পেশি, তাহলে এটা পিণ্ডাকার, পিসের পিণ্ডকার পাখনা বিশিষ্ট মাছ। খেয়াল করে দেখো, প্রথমটা তরুণাস্থি, বাকিদের অস্থি অস্থি, শেষ। তোমরা একবার ক্যাস, ক্যাস মানে কি? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, তরুণাস্থি, অস্থি অস্থি, তরুণাস্থি, অস্থি অস্থি। এবার যখন আইস, তোমরা নাম শুনছো, রুই মাছ অধ্যায় ডিটেলস পড়াবো, বলবা জাস্ট প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড। তাহলে বলো কিভাবে, আমার সাথে একবার বলো। তরুণাস্থি, অস্থি অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, তরুণাস্থি, অস্থি অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড। তাহলে এখন তুমি পাচ্ছ প্লাকয়েড কোনটা? কন্ড্রিকথিস। সাইক্লয়েড কোনটা? সাইক্লয়েড কোনটা? অ্যাক্টিনোপটেরেজি। গ্যানয়েড কোনটা? সার্কোপটেরেজি, তাই না? তাহলে এইভাবে পড়লে কত ইজি না, কয়েক সেকেন্ডের মধ্যে পারা যায়। তরুণাস্থি, অস্থি অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড। দেখো এর থেকে ফুল কারণটা 5 থেকে 7 জোড়া, দেখো বাকি দুটা মিল থাকবে না, তাহলে এরও এক জোড়া, এরও এক জোড়া, এও অস্থি, এও অস্থি, এও এক জোড়া, এও এক জোড়া, মিল আছে না? দেখো এদের ফুলকা আবরণ কানকো দিয়ে আবৃত নয়, তাহলে এই দুটার মিল থাকবে না, এও আবৃত, এও আবৃত। আর এদের যে পুচ্ছ পাখনা, এটা একটু মনে রাখবা, হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল। দেখো হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল। তুমি যেটা করবে দেখো, এই যে 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার, এটা একসাথে বলবা, 5 নাম্বার একসাথে বলবা। কিভাবে দেখো? তরুণাস্থি, অস্থি অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল। বলো তরুণাস্থি, অস্থি অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল। তরুণাস্থি, অস্থি অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল। তরুণাস্থি, অস্থি অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল। কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আর এর কানকো দিয়ে আবৃত নয়, আবৃত আবৃত, এর 5 থেকে 7 জোড়া, এক জোড়া, এক জোড়া। দেখো এর বায়ুথলি বা পটকা থাকে না, তাহলে বলতো এর কি থাকে? থাকে। সব মিল আছে না? উদাহরণগুলো দেখো, আমাদের যত রকম দেশি মাছ, ইলিশ, রুই, মলা, ঢেলা, বোয়াল, চিতল, এগুলো সব অ্যাক্টিনোপটেরেজি। ক্লিয়ার? অন্যদিকে দেখো হাঙর, হাতুড়ি হাঙর, এই হাঙর, সেই হাঙর, স্টিংরে, বিদেশি মাছ যেগুলো আছে, হ্যাঁ এই যে হাঙর ফাঙর যেগুলো আছে আর কি, এগুলো হচ্ছে কন্ড্রিকথিস। আর একদম একদম বিদেশ বলতে একদম বাইরের দেশের নাম থাকবে, দেখো অস্ট্রেলিয়ান লাংফিশ, আফ্রিকান লাংফিশ, সাউথ আমেরিকান লাংফিশ, এই যে নামগুলো থাকবে, এগুলো হচ্ছে সব সার্কোপটেরেজি। ক্লিয়ার? সার্কোপটেরেজি। আচ্ছা এরপরে দেখো, এটা আমি তোমাদেরকে পড়াবো না, তোমাদের বাসায় এইচডব্লিউ, তুমি এরপরে এটা আমি জাস্ট তোমাকে একটু বড় করে দিচ্ছি, তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে তুমি কার মধ্যে পার্থক্য তৈরি করবা? এরপরে তুমি ওই যে আরামের মধ্যে পার্থক্য তৈরি করবো। আরামের মধ্যে কি কি আছে? আরামের মধ্যে কি কি আছে? অ্যামফিবিয়া আছে, রেপটিলিয়া আছে, অ্যাভিস আছে, মামালিয়া আছে। অ্যামফিবিয়া আছে, রেপটিলিয়া আছে, অ্যাভিস আছে, মামালিয়া আছে। ওর মধ্যে সুন্দর করে বৈশিষ্ট্য দেওয়া আছে, আমি সরে যাচ্ছি। তোমরা যারা ক্লাসটা করবা যখন, তখন একটা স্ক্রিনশট দিয়ে নিবা, এটা তোমাদের বাসার এইচডব্লিউ, তোমরা বাসায় সুন্দর করে এটা পড়ে নিবা। তাহলে খেয়াল করে দেখো তো, পুরা আমার কর্নাটা কিভাবে পড়া হয়ে গেল? ইউরো আতেল, স্ফীতলেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলাপি, নাই নাই আছে, শেষ। এবার পড়ছি না আমরা মিক্সিনিয়ার পেট্রোমাইজেন্টিটা, হ্যাকফিশ ল্যাম্প্রে, এর আইসও নাই, পৃষ্ঠীয় পাখনাও নাই। ওর আইস আছে, আইস নাই কিন্তু পৃষ্ঠীয় পাখনা আছে। 5 থেকে 7 জোড়া, এক জোড়া, এক জোড়া। এগুলো আমরা যেভাবে পড়লাম, সময় লাগবে। তারপর দেখার পরে ক্যাস আর আরামের মধ্যে পার্থক্য। ক্যাস মানে কি? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি। তরুণাস্থি, অস্থি অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল। 5 থেকে 7 জোড়া, এক জোড়া, এক জোড়া, সবগুলো মিল আছে না? কয়েক সেকেন্ড লাগবে। আমার বিশ্বাস, আমি তোমাদেরকে যেভাবে পড়িয়েছি, তুমি যদি এইভাবে কোঅর্ডিনেটরটা মনে রাখতে পারো, তুমি মাত্র 10 মিনিটের মধ্যে পুরো কোঅর্ডিনেটরটা পড়ে ফেলতে পারবে। হ্যাঁ, বইয়ে অনেক কঠিন করে দেওয়া আছে,
মনে রাখবা যেটা কঠিন করে দেওয়া সেটাকে সহজ করে পড়া, পরীক্ষায় কি আসে ওইভাবে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? সো এই ছিল আমাদের কোয়াড্রাটা। স্যার একটু কেটে দেন, দিয়ে আমরা আরেকটা টপিক শুরু করি। 2 মিনিট, ওকে 2 মিনিট একটা ব্রেক। আমরা কমেন্ট টমেন্ট পড়ি। সামির আহমেদ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ স্যার বলেছে, মারুফ বলেছে ভাই কেমন আছেন? ভালো আছি। রকিবুল ইসলাম বিলাস ভাই বলছে সুন্দর ক্লাস হচ্ছে। থ্যাংক ইউ বিলাস ভাই, সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। এই সকালবেলায় এত ঘুম থেকে উঠে আপনি কমেন্ট করতেছেন, বিশাল ব্যাপার। সো ফিরে আসছি ব্রেকের পর, সেই পর্যন্ত সবাই একটু রেস্ট নিয়ে নাও। খুব বেশি ব্রেক দিব না, 2 মিনিট একটা ব্রেক দিব। যারা যারা এই অধ্যায়ের প্রথম পার্ট পাওনি তারা অবশ্যই প্রথম পার্টটা করে নিও। হ্যাঁ, প্রথম পার্টটা করলে কিন্তু তোমাদের এই অধ্যায়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটাকে বিফোর বায়োলজি এবং প্রতিক্রিয়া এডুকেশনের ইউটিউব চ্যানেলে একদম অনশট আকারে দিয়ে দিব। সো 26 ব্যাচের জন্য সবচেয়ে তোমরা লাকি, 24টা অধ্যায় তোমরা পাচ্ছ ইনশাল্লাহ। তোমরা আমাদের কোর্সেও যুক্ত হয়ে যেতে পারো মাত্র 199 টাকায়। ওকে, সো যাবো এবার 20 মিনিট সাপোর্ট দিতে পারলে এইটা শেষ, তারপর আরেকটা শুরু হবে। আমরা মাঝখানে 15-20 মিনিটের ব্রেক দিয়ে দিব। ওকে, সো দেখো আমরা এই ক্লাসের মাধ্যমে যে জিনিসটা পড়বো, যে টপিকটা পড়বো, সেই টপিকটার নাম হচ্ছে প্রতিসাম্যতা। কি সাম্যতা বলো? প্রতিসাম্যতা। প্রতিসাম্যতার বায়োলজিক্যাল টার্ম হচ্ছে সিমেট্রি। প্রতিসাম্যতা কি জিনিস? ধরো কথার কথা, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা বৃত্ত কেমনে হয়? তাহলে এটা বৃত্তই একই। তাহলে এটা একটা বৃত্ত, তুমি বৃত্তর যদি একটা কেন্দ্র কল্পনা করো, এই কেন্দ্রের মধ্যে দিয়ে তুমি যেদিক দিয়ে দাগ দাও না কেন, দেখো এইদিকে আর এইদিকে একদম হুবহু সমান হবে। এদিক দিয়ে দাগ দিলে এদিক দিয়ে হুবহু সমান হবে। এটাও খেয়াল করো, তুমি এই বর্গর যদি এই দিক দিয়ে দাগ দাও তাহলে এদিক দিয়ে সমান হবে, এদিক দিয়ে দাগ দাও তাহলে এইদিক আর এদিক সমান হবে। যখন কোনো প্রাণীর দেহকে কেটে হুবহু সমান 2 বা 2 এর বেশি খণ্ডে ভাগ করা ছিল, হুবহু সমান, তখন তাকে আমরা বলবো প্রতিসাম্যতা। আর যে সকল প্রাণীদের দেহে এই প্রতিসাম্যতা দেখা যাবে তাদেরকে আমরা বলবো প্রতিসম প্রাণী। আর যাদের এই প্রতিসাম্যতা দেখা যাবে না তাদের ওই বৈশিষ্ট্যকে আমরা বলবো অপ্রতিসাম্যতা। এবং যে প্রাণীদের এই অপ্রতিসাম্যতা দেখা যাবে ওদেরকে আমরা বলবো অপ্রতিসম প্রাণী। তাহলে প্রতিসাম্যতার সংজ্ঞা দেখো, যে আমাদের প্রাণীদের মধ্যরক্ষীয় মানে মাঝখানের যে তল, ওই তলের দুপাশে সদৃশ বা সমান আমরা যদি আকার আকৃতি বিশিষ্ট অংশের মতো অংশে ভাগ করতে পারি, তখন তাকে আমরা বলবো হচ্ছে প্রতিসাম্যতা। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো প্রতিসাম্যতা। এবং ওই প্রাণীকে বলবো প্রতিসম প্রাণী। আর যাদের যাবে না তাদেরকে আমরা বলবো অপ্রতিসম প্রাণী। তাহলে প্রতিসাম্যতা যেহেতু সিমেট্রি, তাহলে প্রতিসম প্রাণীকে আমরা কি বলবো? সিমেট্রিক্যাল অ্যানিমাল। আর আমরা জানি এ বা এন মানে না বা নাই বা নেগেটিভ। যাদের প্রতিসাম্যতা দেখা যায় না, যারা অপ্রতিসাম্য, তারা কি? অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমাল। এ মানে না বা নাই, মাইটোসিস না কোনটা? অ্যামাইটোসিস। বায়োটিক মানে জীবন আছে, জীবন নাই কার? অ্যাবায়োটিক। এখন দেখো প্রতিসাম্যতার যে প্রকারভেদ গুলা রয়েছে সেই প্রকারভেদ গুলা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সবচেয়ে শুরুতে যে প্রতিসাম্যতা রয়েছে এটা হচ্ছে গোলীয় প্রতিসাম্যতা। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, এটা গোলককে তার কেন্দ্রের মধ্যে দিয়ে তুমি যত ভাগেই ভাগ করো না কেন হুবহু সেম দুইটা অংশ হবে। আমি এদিক দিয়ে দিলে এটা আর এটা সেম হবে। তাহলে একটা গোলককে তার কেন্দ্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত রেখার দ্বারা যদি আমি অনেকগুলো অংশ ভাগ করতে পারি, সদৃশ দুটো অংশে, তখন আমরা তাকে বলবো গোলীয় প্রতিসাম্যতা। তো গোলীয় প্রতিসাম্যতার উদাহরণগুলো এভাবে মনে রাখবো। দেখো আমি এভাবে লিখতাম, গোলীয়, হেলিও, রেডিও, ভলভো। সো গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ কয়টা? তুমি এভাবে জাস্ট চিন্তা করো, গোলীয়, হেলিও, রেডিও, ভলভো। তাহলে দেখো রেডিওলারিয়া, হেলিওজোয়া এবং ভলভক্স। ভলভক্সটা কয়েছে যে ভলভক্স, এটা হচ্ছে গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ। এরপরে কি দেখো? অরীয় প্রতিসাম্যতা।
অরীয় প্রতিসাম্যতা হচ্ছে তখন যখন আমি তার দেহের অক্ষকে তার কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কাটবো, কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর 2 এর বেশি অংশে ভাগ করবো, তখন সেটা অরীয়। কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর। এর উদাহরণ মনে রাখার টেকনিক হচ্ছে, অরীয় মনে রাখার টেকনিক হচ্ছে হাজেসি। হাজেসি, হাজেসি। হাতে কি বলতো? হাতে হচ্ছে হাইড্রা, যেতে হচ্ছে জেলিফিশ, আর সিতে হচ্ছে সি অ্যানিমন। সি মানে যে অ্যানিমনটা সমুদ্রে থাকে, সি অ্যানিমন। এ দেখো, জেলিফিশ, হাইড্রা, সি অ্যানিমন। ক্লিয়ার? এই দ্বি অরীয় কি জিনিস? যখন আমরা কোনো একটা প্রাণীর দেহে কেন্দ্রীয় অক্ষ 2টা থাকবে, ওকে আমরা আগে কাটছিলাম 2টা অংশে, একটা কেটে 2টা বানাইছিলাম। যখন তাকে 2বার কাটবো তখন 4টার বেশি অংশে ভাগ করা যাবে। দেখো, যখন আমরা 2টা কাটবো তখন 4টি সদৃশ অংশে ভাগ করা যাবে, তখন তাকে দ্বি অরীয় বলে। দ্বি অরীয় মনে রাখার টেকনিক মনে রাখবা সিসি। একটা সিতে হচ্ছে সিওলো প্লানা, সিওলো প্লানা, দেখো আমি লিখে দিচ্ছি সিওলো প্লানা। আর একটা সিতে হচ্ছে টেনোফোরা। দেখো, টেনোফোরা শুরু কিন্তু সি দিয়ে, উচ্চারণ কিন্তু টি দিয়ে। তো আর একটা সিতে হচ্ছে টেনোফোরা। তাহলে দ্বি অরীয় মনে রাখার টেকনিক কি? সিসি, সিওলো প্লানা, টেনোফোরা, ফোরা, সিওলো প্লানা, টেনোফোরা। এরপর আছে দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বি অরীয়টা কি? কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করছো না, করে 4টা অংশে ভাগ করছো। আর দ্বিপার্শ্বীয় হচ্ছে অনুপ্রস্থ বরাবর ভাগ করে 4টা অংশে ভাগ করবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি শুধু অনুপ্রস্থ বরাবর ভাগ করব, করে 4টা অংশে ভাগ করব। এর উদাহরণ সবচেয়ে কমন মানুষ, ব্যাং, প্রজাপতি। মানুষ, ব্যাং, প্রজাপতি, মানুষ, ব্যাং। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য সবচেয়ে উদাহরণ মনে রাখা সহজ, মানুষ, ব্যাং, মানুষ, ব্যাং, প্রজাপতি। আর অপ্রতিসাম্যতা কারা? যাদেরকে কোনোভাবেই সদৃশ অংশে ভাগ করা যায় না, তারাই হচ্ছে অপ্রতিসাম্য। এর উদাহরণ কি কি আছে? স্পঞ্জ, শামুক, ঝিনুক। হ্যাঁ, এরা হচ্ছে অপ্রতিসাম্য। দেখো এই যে প্রজাপতি, এর দেহকে আমি দেখো এই যে অনুপ্রস্থ বরাবর কাটলাম, এদিকে এদিকে সমান 2টা অংশ ভাগ হবে, এদিকে কাটলাম, এদিকে এদিকে সমান 2টা অংশ ভাগ হবে না। যখন আমি অনুপ্রস্থ বরাবর কাটবো তখন সেটা দ্বিপার্শ্বীয়, আর যদি আমি লম্বক্ষ বরাবর কাটি তাহলে সেটা দ্বি অরীয়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি? এই ছিল হচ্ছে আমাদের প্রতিসাম্যতা। তো প্রতিসাম্যতার পরে দেখো ছোট ছোট কিছু টপিক আছে, যারা তোমরা আমার প্রথম ক্লাসগুলো করো নাই, প্রথম ক্লাস যদি করে আসে তাহলে তোমরা কিন্তু এই অধ্যায়ের অনেক কিছু আগে জানতে পারবা। তো খণ্ডকায়ন কি জিনিস? খণ্ডকায়ন মানে হচ্ছে মেটামেরিজম বা সেগমেন্টেশন। দেখো, সেগমেন্ট মানে হচ্ছে খণ্ড, সেগমেন্ট মানে হচ্ছে খণ্ড, অ্যাশন মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে বলতো খণ্ড তৈরির প্রক্রিয়াকে কি বলে? সেগমেন্টেশন। তখন রাখবা মেটামিয়ার বা মেটামার মানে খণ্ড। তাহলে মেটামেরিজম মানে কি? মেটামার তৈরির প্রক্রিয়া। তাহলে কি বলছে দেখো, যখন আমরা রৈখিক বা অনুদৈর্ঘিক ভাবে পুনরাবৃত্তি হবে বা একটা খণ্ড তৈরি হবে, তাকে আমরা বলবো খণ্ডকায়ন বা মেটামেরিজম। এই খণ্ডগুলাকে আমরা বলতে পারি কি? মেটামিয়ার বা মেটামার বা সোমাইট। খণ্ডগুলো যদি সমান আকৃতির হয় তাহলে সমখণ্ডকায়ন বিশিষ্ট, যদি অসমখণ্ডকায়ন হয় তাহলে অসমখণ্ডকায়ন বিশিষ্ট। এটা খুব নর্মাল কথা, চিন্তা করো। ধরো কথার কথা, এই একটা প্রাণীর দেহে খণ্ডকায়ন হয়েছে, তার প্রত্যেকটা খণ্ড সমান, তাহলে একটা সমখণ্ডকায়ন। ধরো একটা প্রাণীর দেহে খণ্ডকায়ন হয়েছে, তার একটা খণ্ড বড়, একটা খণ্ড ছোট, একটা খণ্ড ছোট, এটা হচ্ছে অসমখণ্ডকায়ন। সমখণ্ডকায়নের উদাহরণ হচ্ছে কেঁচো, এটা মনে রাখতেই হবে। সমখণ্ডকায়নের উদাহরণ হচ্ছে কেঁচো। আর অসমখণ্ডকায়নের উদাহরণ হচ্ছে যে আর্থ্রোপোডা এবং কর্ডাটা পর্বের প্রাণীদের ঘাসফড়িং ফাঁসফড়িং এ কি দেখা যায়? অসমখণ্ডকায়ন। ক্লিয়ার? তো খণ্ডকায়নের পরে দেখো আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে অঞ্চলায়ন। তো অঞ্চলায়নটা আমরা তোমাদেরকে আর্থ্রোপোডা পর্বে পড়িয়েছি। অঞ্চলায়ন মানে কি? ট্যাগমাটাইজেশন। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের মস্তকের যত অংশ আছে, বক্ষ বা বুকের যত অংশ আছে এবং উদরের যত অংশ আছে, এগুলো মিলে একটা অঞ্চল গঠন করে, বা ট্যাগমাটা বলি আমরা এটা। ঠিক আছে? ট্যাগমাটা কি কি জিনিস খেয়াল করো? ট্যাগমাটা হচ্ছে 3টা জিনিস ঘাসফড়িং। এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহে খেয়াল করো কি কি আছে, এদের ট্যাগমাটাইজেশন দেখা যায় না? কি কি? মস্তক মানে বক্ষ, উদর আর মস্তক এখানে আছে। এই মস্তক, বক্ষ এবং উদর, এই 3টা মিলে কিন্তু ট্যাগমাটাই বিভক্ত। ক্লিয়ার আমার কথা? সো এটাই হচ্ছে, যাদের দেহকে অনেকগুলো খণ্ডে ভাগ করা যায় না, তাদের এই মস্তকের অংশ, বক্ষের অংশ, উদরের অংশ মিলে ট্যাগমাটা গঠন করে। সো ট্যাগমাটা মানে অঞ্চল, ট্যাগমাটাইজেশন মানে অঞ্চলায়ন। ট্যাগমাটা মানে অঞ্চল, আর ট্যাগমাটাইজেশন মানে হচ্ছে অঞ্চলায়ন। ক্লিয়ার? এই তো, এই ছিল হচ্ছে আমাদের প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস অধ্যায়ের 2য় লেকচার। তোমরা এর আগের পার্টটা করতে চাইলে অবশ্যই আমাদের পেজের আগে দেখে আসো, অথবা তোমরা বি ফর বায়োলজি এর ইউটিউব চ্যানেলে যে সম্পূর্ণ ক্লাস একসাথে পেয়ে যাবে ইনশাল্লাহ, এবং প্রতিজ্ঞা এডুকেশনের ইউটিউব চ্যানেলে যে সম্পূর্ণ ক্লাস একসাথে পেয়ে যাবে ইনশাল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সে বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ওটাও কেটে দাও, আমরা আরেকটা শুরু করবো 15-20 মিনিট পর।